আমি এটা দেখাচ্ছিলাম, স্ক্রিন দেখা যাচ্ছে আমার? দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখেন এটা হচ্ছে লেসন 4। লেসন 4 এর টপিক আছে হচ্ছে 7টা টপিক আছে, 7 টপিকস। আমরা কিন্তু লেসন 1 পড়েছিলাম যেখানে 7টা টপিক ছিল। পিপল রিলেটেড 2টা মডিউল, একটা হচ্ছে লেসন 1 আর একটা হচ্ছে লেসন 4। ওখানেও 7টা ছিল, এখানেও 7টা, টোটাল আসলে 14 টপিকস অন পিপল ম্যানেজমেন্ট। এবং তার মানে এখান থেকেও মানে এটা থেকে আর লেসন এটা প্লাস হচ্ছে লেসন 1, দুইটা মিলে আমাদের প্রশ্ন আসবে পরীক্ষায় 42%। ঠিক আছে? সো এখানে মানে বেশিরভাগই সফট স্কিল, ইন্টারপার্সোনাল স্কিল নিয়ে কথাবার্তা আলোচনা আছে এখানে। এই পুরো টপিকটি আসলে পিএম বকের সাথে যদি একটু কম্পেয়ার করি তাহলে বেশিরভাগ জিনিসটাই আসলে দুইটা প্রসেস থেকে আসছে। একটা হচ্ছে ডেভেলপ টিম আর একটা হচ্ছে ম্যানেজ টিম। ডেভেলপ টিম নামে একটা প্রসেস আছে রিসোর্স ম্যানেজমেন্টে, আর একটা প্রসেস আছে ম্যানেজ টিম। এই দুইটা প্রসেসের মানে অনেক ছোট ছোট অংশ এখানে আসলে খুবই এলাবোরেটলি একটা টপিকের মধ্যে আলোচনা করা হয়েছে। সো আমরা যখন এই সব টপিকগুলো পড়বো তখন একটু কাইন্ডলি এই দুইটা প্রসেস একটু পড়ে নিতে হবে, যদিও এখানে এর চেয়ে এখন অনেক বেশি এখানে আছে আসলে। ঠিক আছে, তাও একটু রিলেট করার জন্য শুধু ওই দুইটা প্রসেস করবেন, কিন্তু এখানেই মানে বিশাল বিশাল আছে এই দুইটারই আলোচনা এখানে অনেক ব্যাপকভাবে আছে। ওকে, সো প্রথম টপিকটা আমরা পড়বো হচ্ছে লিড এ টিম। এটা আমরা কিন্তু অলরেডি কিছুটা পড়েছি লিড এ টিমে। এটার সাথে একটু লিখে রাখেন, লিড এ টিমের সাথে কানেকশন হচ্ছে আমরা যখন অ্যাজাইল প্র্যাকটিস গাইডের চ্যাপ্টার নাম্বার 4 পড়েছিলাম। অ্যাজাইল প্র্যাকটিস গাইডের চ্যাপ্টার নাম্বার 4, যেখানে আমরা সার্ভেন্ট লিডারশিপ নিয়ে পড়াশোনা করেছিলাম। সার্ভেন্ট লিডারশিপ, তারপর অ্যাজাইলে কিভাবে কি ধরনের লিডারশিপ এক্সপেক্ট করা হয়, আর এর সাথে প্রেডিক্টিভে যে ধরনের লিডারশিপ ইউজ করা হয় বা যে ধরনের আমরা অ্যাজ এ লিডার দেখতে চাই প্রজেক্ট ম্যানেজারকে, সেটার ব্যাপারে যদি আরো ডিটেল করতে চান সেটা আছে হচ্ছে পিএম বকের চ্যাপ্টার নাম্বার 3 তে। পিএম বকের, ঠিক আছে? সেটা কিন্তু দুইটা চ্যাপ্টারের কম্বিনেশন, একটা হচ্ছে পিএম বকের চ্যাপ্টার নাম্বার 3, একটা হচ্ছে অ্যাজাইল প্র্যাকটিস গাইডের চ্যাপ্টার নাম্বার 4। এই দুইটাতে আপনি এখানকার অনেক জিনিস পাবেন। ফলে আমরা যদি অ্যাজাইল প্র্যাকটিস গাইড পড়েছি, অলরেডি এখানে ডুপ্লিকেশন অফ কনসেপ্ট দেখব, যেগুলো আমরা অ্যাজাইল প্র্যাকটিস গাইডে যখন শুরুতে পড়িয়েছিলাম আমি আপনাদের 4 নম্বর 5 নম্বর ক্লাসে, সেটার সাথে রিপিট হবে। ঠিক আছে, চলেন আমরা শুরু করি। সো লিড এ টিম, আমরা চাচ্ছি প্রজেক্ট ম্যানেজার কি কিন্তু আমরা এখন বলতেছি প্রজেক্ট লিডার, শুধু ম্যানেজমেন্ট না, আমরা চাচ্ছি তার যেন সে ভিশনারি লিডার হয়। অলরাইট, আচ্ছা এখানে একটু মানে গোলমাল আছে, এই যে 2/7 টেকনিকটা ভুলক্রমে অন্য কপি হয়ে আসছে। এটা একটি স্টুডেন্ট ম্যানুয়াল থেকে ঠিক করে নিয়ে নাকি এই টুলস টেকনিক গুলো অন্য জায়গায় ডুপ্লিকেট হয়ে গেছে, কপি পেস্টের। আচ্ছা তাহলে শুরু করতেছি আমরা লিডারশিপ দিয়ে, যে প্রজেক্ট ম্যানেজারকে আমরা শুধু ম্যানেজারটা আমরা তাকে যাচ্ছি অ্যাজ এ ভিশনারি লিডার হিসেবে দেখতে চাই। ঠিক আছে, তার মেইন কাজ কি হবে? তার কিন্তু প্রথম মেইন যেটা কাজ হবে সেটা হচ্ছে ভিশন, তাই না? প্রজেক্টের মিশন, ভ্যালু, তারপরে ভিশনকে সবার সামনে প্রেজেন্ট করা এবং সবাইকে সেই ভিশন অনুযায়ী কাজ করা। সবাই যাতে আমরা ভিশন ফোকাস হই, তাই না? আমরা যাতে ভ্যালু ফোকাস হই, নট অনলি আউটপুট ফোকাস, এটা না, আমরা যাতে ভিশন ফোকাস হই, সেটা লিডারশিপের একটা কাজ। তারপর হচ্ছে এডুকেট দ্য টিম এন্ড আদার স্টেকহোল্ডার্স অ্যাবাউট প্রজেক্ট ভ্যালু ডেলিভারি, প্রমোট টিম ওয়ার্ক এন্ড কোলাবোরেশন, রিমুভ রোড ব্লকস। ঠিক আছে, এগুলো আমরা আগেও পড়েছি অ্যাজাইল প্র্যাকটিস গাইডে। এই যে এখানে আমরা যে স্লাইডটা পাচ্ছি, এখানে দেখবেন 11টা ইন্টারপার্সোনাল স্কিলের বর্ণনা আছে, এখানে নাম আছে আর কি, কোনো বর্ণনা নাই, 11টা ইন্টারপার্সোনাল স্কিল। সো একজন ভালো প্রজেক্ট ম্যানেজার হতে হলে এই 11টা স্কিল আপনার থাকতে হবে। ঠিক আছে, এটা যদি এলাবোরেশন চান তাহলে পুরানা স্টুডেন্ট ম্যানুয়ালে এটা কোথায় আছে? বিল্ড এ টিমে দেখবেন প্রায় 1-1.5 পেজ লেখা আছে বিল্ড এ টিম এই টপিকটাতে, প্রতিটা নিয়ে এক একটা করে প্যারা আছে। কনফ্লিক্ট ম্যানেজমেন্ট বলতে আসলে কি চাওয়া হচ্ছে একজন লিডারের কাছ থেকে, কালচারাল অ্যাওয়ারনেস। সো এই 11টা আপনার স্কিল কিন্তু প্রজেক্ট ম্যানেজারের থাকতে হবে, সবই হচ্ছে ইন্টারপার্সোনাল এবং সফট স্কিল। কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, কালচারাল অ্যাওয়ারনেস, ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি, ফ্যাসিলিটেশন টেকনিক। আমরা জানি যে প্রজেক্ট ম্যানেজার ফ্যাসিলিট করবে সব মিটিং, বিভিন্ন ইভেন্টস সে ফ্যাসিলিট করবে। লিডারশিপ, মিটিং ম্যানেজ করা, নেগোসিয়েশন করা, নেটওয়ার্কিং করা ইন্টারনাল এবং এক্সটার্নাল, অবজার্ভ করা তার টিমের কাজ, কনভারসেশন করা টিমের সাথে,
স্টেক হোল্ডারের সাথে সার্ভেন্ট লিডারশিপ, টিম বিল্ডিং, এই 11টা স্কিল আপনার থাকতে হবে টু বি এ গুড প্রজেক্ট ম্যানেজার। আর এই টপিকটা আমরা অনেকবারই করছি, তাই না? পড়ছি না, সামনের দিকে পড়েছি। ওই যে যখন আমরা প্রথম পড়েছি লিডে ক্রিয়েটিং হাই পারফর্মিং টিম, সেখানে প্রায় 2-3টে টপিকের মধ্যে এটা ছিল, ডাইভার্সিটি অ্যাওয়ারনেস এবং কালচারাল কম্পিটেন্স। সো অ্যাজ এ লিডার আমরা এটাকে আসলে ডাইভার্সিটি আসলে একটা কি মানে পজিটিভ জিনিস, তাই না? ডাইভার্স কালচার, ডাইভার্স এজ, ডাইভার্স কান্ট্রি যদি একসাথে কাজ করে তাহলে আসলে অনেক ইনোভেটিভ ভাবে অনেক বেটার কাজ করা যায়। তো সেটাকে আসলে সেটাকে কাজে লাগাতে হবে অ্যাজ এ লিডার, সেই ডাইভার্সিফিকেশন। এবং আমার মোটিভেশনের ক্ষেত্রে ওয়ার্কিং স্টাইল কিন্তু ডাইভার্স টিম যেহেতু ডিফারেন্ট, কিন্তু সেটা মাথায় রাখতে হবে। এবং বিভিন্ন জনের কমিউনিকেশন নিড ডিফারেন্ট। এবং আরেকটা জিনিস আমরা বারবার বলতেছি, ট্রান্সপারেন্সি। প্রজেক্ট ম্যানেজমেন্ট যদি সাকসেসফুল করতে চান তাহলে 3টা জিনিস, তাই না? ট্রান্সপারেন্সি, ইন্সপেক্ট এবং অ্যাডাপ্ট, এই 3টা অলওয়েজ ভালো থাকতে হবে, ঠিক থাকতে হবে। সো ট্রান্সপারেন্সি, ওপেননেসটা আমাদেরকে এনশিওর করতে হবে। এবং আসলে বি মাইন্ডফুল, যেটা আপনি ডিফারেন্ট ডাইভার্স টিমের সাথে কাজ করতেছেন, আপনাকে আসলে মাইন্ডফুল হতে হবে কার সাথে কখন কিভাবে আপনি কথা বলবেন, কিভাবে কি করবেন আপনি। সেটা একটা লিডারের মাথায় রাখতে হবে যখন আমরা ডাইভার্স টিমের সাথে কাজ করি। এই স্লাইডটা আমরা অ্যাজাইল প্র্যাকটিস গাইডেও দেখেছিলাম যে লিডারশিপ ইজ নট ইকুয়াল টু ম্যানেজমেন্ট, তাই না? দুইটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। সো ম্যানেজাররা জেনারেলি কমান্ড এন্ড কন্ট্রোল ভাবে লিড করে, আর লিডাররা আসলে রিলেশনশিপের থ্রুতে লিড করে। এবং এই টেবিলটা আমরা দেখেছিলাম, মনে আছে? এই টেবিলটা আমি পড়িয়েছিলাম অ্যাজাইল যখন পড়াইছিলাম আপনাদের। ম্যানেজমেন্টের এই কয়েকটা ক্যারেক্টারিস্টিক থাকে জেনারেলি, আর লিডারের এই ধরনের ক্যারেক্টারিস্টিক থাকে। এর মধ্যে আমি কয়েকটা জিনিস একটু ডিটেল আলোচনা করেছিলাম, যেমন যারা ম্যানেজার তারা অ্যাকসেপ্ট স্ট্যাটাস কোয়ো, এক্সিস্টিং যা আছে তার সেটাই করতে থাকে, ওরা ফলো করতে থাকে। কিন্তু যারা লিডার তারা আসলে স্ট্যাটাস কোকে, এক্সিস্টিং সিস্টেমকে চ্যালেঞ্জ করে, আরো বেটারমেন্টের জন্য, অর্গানাইজেশনের বেটার গুডের জন্য। ডু দ্য রাইট থিং, যেটা ম্যানেজাররা করে, ডু থিংস রাইট। আর লিডার্সরা করা হচ্ছে ডু দ্য রাইট থিংস। তারা আসলে ক্যাপেবল টু আইডেন্টিফাই হোয়াট আর দ্য রাইট থিংস ফর দেয়ার টিম অ্যান্ড ফর দেয়ার অর্গানাইজেশন। আচ্ছা, আর একটা এখানে বলছিলাম ফোকাস অন বটম লাইন। যারা ম্যানেজার তারা শুধু শেয়ার হোল্ডারদের বেনিফিট, প্রফিট ম্যাক্সিমাইজেশন এদিকে ফোকাস করে। কিন্তু যারা লিডার তারা কিন্তু ফুল টিমের অ্যাজ এ টিম আমরা আগাচ্ছি কিনা, ইমপ্রুভ করতেছি কিনা সেটা কিন্তু ফোকাস রাখে, টিমের বেনিফিটটা দেখে, নট অনলি দ্য শেয়ার হোল্ডার্স বেনিফিট। আচ্ছা, ভালো লিডার হতে হলে কি কি ট্রেড থাকতে হবে? ঠিক আছে, একটা নম্বর হচ্ছে স্ট্রং পার্সোনাল ইথিক্স থাকতে হবে। যারা আমরা লিডারশিপে আছি, ইথিক্সের যদি আমাদের প্রবলেম থাকে তাহলে কিন্তু লিডারশিপ টাফ। তারপরে সততা থাকতে হবে, ইন্টিগ্রিটি এন্ড ট্রাস্টওয়ার্থিনেস, আমি যাতে বিশ্বস্ত হই, আমাকে যাতে সবাই বিশ্বাস করতে পারে। এবং ইন্টারপার্সোনাল স্কিল, তাই না? অনেক স্কিল ইন্টারপার্সন, মানে মানুষের সাথে আমরা যে স্কিল কমিউনিকেশনের জন্য ইউজ করব সেটা অনেকগুলো আলোচনায় আমরা করেছি, যেমন কমিউনিকেটর, কোলাবোরেটর, মোটিভেটর, সব ধরনের স্কিল আমার থাকতে হবে। এবং আমি যে টাইপের প্রজেক্ট করতেছি সেই টাইপের প্রজেক্ট যে আমি লিড দিচ্ছি, তাহলে আমার কনসেপচুয়াল এবং অ্যানালিটিক্যাল স্কিলও ভালো থাকতে হবে। সেটা যদি সিভিলের প্রজেক্ট হয় তাহলে একজন সিভিল ব্যাকগ্রাউন্ডের প্রজেক্ট ম্যানেজার যেভাবে এটাকে লিড করতে পারবে, আমি একজন আইটির মানুষ হিসেবে লিড করতে পারবো না। ঠিক আছে? সো যে ডোমেনের প্রজেক্টটা হচ্ছে সেই ডোমেনের যদি নলেজ থাকে তাহলে আর আসলে বেটার প্রজেক্ট ম্যানেজ করতে পারবে। অলরাইট, আর সার্ভে লিডারশিপ নিয়ে আমরা অনেক করেছি অ্যাজ এ প্র্যাকটিস গাইডে চ্যাপ্টার নাম্বার 4 এ। এই টপিকটা একদম চ্যাপ্টার 4 এর সাথে কানেক্টেড অ্যাজ এ প্র্যাকটিস গাইডে। সো এই টপিকটা সার্ভে লিডারশিপ মানে হচ্ছে টিমকে সার্ভ করা। এবং সার্ভে লিডার এমনি নরমাল লিডারশিপের প্র্যাকটিস হচ্ছে যে হোল টিম উইল সার্ভ মি, আর সার্ভে লিডারশিপের প্র্যাকটিস হচ্ছে আই উইল সার্ভ দ্য টিম, তাই না? এই কথা আমরা আগে থেকে শুনে আসছি। আচ্ছা, এখন সার্ভে লিডারশিপের আসলে কি কি দায়িত্ব, কি কি এটাও আমরা দেখেছি অ্যাজ এ প্র্যাকটিস গাইডে। ফ্যাসিলিটেট করা রাদার দেন ম্যানেজ, তারপরে কোচিং করানো, ট্রেনিং করানো, মেন্টরিং করানো, এগুলো হচ্ছে আমাদের সার্ভে লিডারের কাজ। ইম্পিডিমেন্ট, ব্লকেজ, অবস্টাকলস, ইস্যু রিমুভ করা হচ্ছে প্রজেক্ট সার্ভে লিডারের কাজ। এবং ফোকাস অন অ্যাকমপ্লিশমেন্ট, আমরা যে গোল বা ভিশন নিয়ে কাজ শুরু করেছি সবাই যাতে সেটাতে ফোকাস থাকি, সেই ব্যাপারে যাতে মানে সার্ভে লিডারও ফোকাস থাকে। এবং অলওয়েজ ট্রাই করবে অ্যাভয়েড কমান্ড এন্ড কন্ট্রোল, আমরা সেই কমান্ড এন্ড কন্ট্রোল থেকে বের হয়ে এসে
এখন আমরা আসলে এম্পাওয়ারমেন্ট, অটোনমি এসব লিডারশিপ মানে এইসব প্র্যাকটিস করবো টিমের সাথে লিড করার সময়। আচ্ছা, এই স্লাইডটা থেকে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে। এটা নিয়ে আমাদের ধারণা ক্লিয়ার আছে তো না? চ্যালেঞ্জ দ্য স্ট্যাটাস কো। আমাদের পাস্ট এক্সপেরিয়েন্স তো খুব ভালো জিনিস, প্রসেস ভালো জিনিস, তারপরে আগে যে আমাদের এক্সপেরিয়েন্স ভালো ভালো জিনিস, কিন্তু এটা যাতে এরকম না হয় যেটা আমাকে ডিকটেট করতেছে, ঠিক আছে না? আমরা অনেক সময় ভাবি যে আমি তো অনেক জানি, আমি তো অনেক এক্সপিরিয়েন্স, আমি যেটা বুঝি অন্য কেউ বুঝে না, তো আমার মতো করে কাজটা করতে হবে, এরকম যাতে না হয়। পাস্ট এক্সপিরিয়েন্স আমাকে গাইডেন্স দিবে, কিন্তু এটা যাতে এরকম না ডিকটেট না করা আমাকে। তারপরে হচ্ছে আমাদের কিন্তু শেখার কোনো শেষ নেই, তাই না? এবং কোনো একটা প্রসেসের বা কোনো একটা কোয়ালিটি ক্রাইটেরিয়ার বা কেপিআই কিন্তু শেষ নেই, আরো ইমপ্রুভ করা যায়। সো অলওয়েজ কিন্তু গ্রোথ মাইন্ডসেট রাখতে হবে। তারপর হচ্ছে ডিসকভার দ্য বেস্ট অ্যাপ্রোচ থ্রু চ্যালেঞ্জ এন্ড ইন্ট্রোস্পেকশন। ঠিক আছে, চ্যালেঞ্জ করতে হবে কিন্তু, নাহলে কিন্তু নতুন কিছু তৈরি হবে না, ভালো কিছু হবে না। এবং কি করতে হবে? ইন্ট্রোস্পেকশন করতে হবে, নিজের এবং আমাদের নিজেদের আত্মসমালোচনা করতে হবে যে আরো কিভাবে ভালো করা যায়, কোথায় গ্যাপ আছে। আর এটা কি অ্যাভয়েড কমপ্লাসেন্সি এন্ড ব্লাইন্ড অ্যাকসেপ্টেন্স? এটা মানে কি অ্যাভয়েড কমপ্লাসেন্সি? কমপ্লাসেন্ট মানে কি? কমপ্লাসেন্ট এনিওয়ান? কেউ জানি কি জানি না, কেউ কথাও তো বলতেছেন, সবাই আছেন তো নাকি? না, ধারণা নেই। কমপ্লাসেন্ট মানে জানি না আসলে। আচ্ছা আচ্ছা, সো কমপ্লাসেন্ট মানে হচ্ছে মানে সন্তুষ্টি আর কি, মানে ওই যে আমরা বলি না যে আমি এটাতে খুব হ্যাপি হয়ে গেছি, কমপ্লাসেন্ট, আত্মতুষ্টি বলে এটাকে, আত্মতুষ্টি। আমরা যদি এরকম না হয় যে একটু কিছু পেয়ে বা একটু ভালো করে আত্মতুষ্ট হয়ে গেলাম, তাহলে কিন্তু ভালো কিছু তৈরি হবে না। অ্যাভয়েড কমপ্লাসেন্সি এন্ড ব্লাইন্ড অ্যাকসেপ্টেন্স। ঠিক আছে, অল্পতেই সন্তুষ্ট হওয়া যাবে না। এই যে আমাদের ইমপ্রুভমেন্ট নাই কেন? বাংলাদেশের লোকজনের কিছুই নাই, কিন্তু আমরা কি আবার ওই যে মানে কি বলাটা যেন, সুখী লোকের তালিকায় কিন্তু আমরা আবার টপে 1 না 2 না 3 তে যেন আছি, তাই না? বাংলাদেশ, কিন্তু আমাদের আসলে কিছুই নাই। সো আমরা নিজেরা মানে গরিব ফকির টাইপ, কিন্তু আমাদের এই যে অল্পতে আমরা সন্তুষ্ট হয়ে যাই, ফলে এটা কিন্তু একটা বটলনেক, আমাদের ইমপ্রুভমেন্টের একটা বটলনেক। কিন্তু এই যে আমরা বলি না যে উত্তরবঙ্গে হচ্ছে মঙ্গা, তার অন্যতম কারণ কিন্তু হচ্ছে তারা আসলে একটু অলস। একবেলা ভাত পাইলে আর অন্য বেলা চিন্তা নেই, একবেলা খাই রাত কাটে, এরকম কিন্তু মাইন্ডসেট স্টিল আছে গ্রামের মধ্যে। ঠিক আছে, একটা ভিডিও দেখবো আমরা, সাকসেসফুল পার্টিসিপেশন। এটা কেন ভিডিওটা ইম্পর্টেন্ট, যে অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে আমরা যে ধরনের অর্গানাইজেশনে কাজ করবো, আমাদের কিন্তু ওরকম অথরিটি থাকবে না, আমাদের একটু মানুষকে পার্সুয়েট করে কাজ করায় নিতে হবে। সো কিভাবে পার্সুয়েশন করব সেটা নিয়ে এই ভিডিওটা বেশ ভালো একটা ভিডিও, সবাই একটু দেখি ভিডিওটা। Welcome to the Project Management Institute's Spotlight Series. This presentation will put a spotlight on successful persuasion. As a leader, you might need to influence people to change their minds. For example, get management approval for an expense during a spending freeze. Or you may want to persuade your boss to let you buy new equipment for your team. Here are some tips. The best way to influence decision makers to help you get results is to justify a business need. Understand that a real business need is based on your company's bottom line. It's something that either increases the company's profits or prevents losses. So first, define the problem or the situation you want to change. Then ask yourself, is what I want essential to the company, or is it just my own preference? If what you want doesn't support the company's bottom line, you won't be able to justify it as a business need. In that case, you should let go of it. Find out which resources you have versus the ones you're missing to be able to meet the business need. What material and personnel resources should you have? Create a checklist for the resources you've got and the ones you don't. Figure out where you can get the missing resources. Will obtaining them be cost effective? Be flexible. Consider backup options and alternatives in case your first choices aren't available. Can you still fulfill the business need if you're missing one or more important elements? When you're trying to persuade others, you need to show them you did your homework,
Compare your company now with where it will be if your plan is successful, and use numbers to state your findings whenever possible. Review the problem and your proposed solution from a big picture perspective and not just from your team's or department's point of view. Get everything in order. Then arrange a meeting with the people you want to influence, the ones who will be making a decision on whether to move forward with your idea. Before the meeting, think of ways to respond to possible objections and be open to alternate solutions. Your presentation should include a description of the situation along with data that backs up your cause. Offer suggestions on how to resolve the problem. It helps if you can get supporting observations from other associates who agree with your claim. But even with the support of your colleagues, expect to hear objections. Respond to the opposition with polite rebuttals, if you have any. Finally, write down and apply any useful ideas the decision makers offer you on how to solve the problem. You may not get everything you want, but justifying a business need will improve your chances. And that's one way to use influence to get results in your company. Thanks for using the PMI's Spotlight on Success. সবাই দেখতে পাচ্ছে স্ক্রিনটা 360 ভিউ অফ স্টেকহোল্ডার্স। সো এটা আমরা আগে পড়েছি, কিন্তু যে স্টেকহোল্ডার নিয়ে আমরা এটা পড়েছি যে পাওয়ার এবং ইন্টারেস্ট গ্রিড থাকবে। এটা নিয়ে কিন্তু আমরা কয়েকবার আলোচনা করছি। মানে আমি যেহেতু প্রজেক্ট লিডার, প্রজেক্ট ম্যানেজার, আমার আসলে আমি এখানে মাঝখানে আছি। হ্যাঁ, নিচে আমার টিম আছে, পাশে আমার পিয়াররা আছে, উপরে আমার সিনিয়র আপার ম্যানেজমেন্ট বা স্টিয়ারিং কমিটি এই ধরনের টিমগুলো আছে। তাহলে আমার আসলে এরা সবাই কিন্তু আমার স্টেকহোল্ডার। এরা যেমন ইন্টারনাল, আবার এর বাইরে কিন্তু আমার এক্সটার্নাল অনেক স্টেকহোল্ডার আছে। সো আমাকে আসলে 360 ভিউ পাইতে হবে আমার। কার সাথে আমি কিরকম কমিউনিকেট করবো, সবাইকে আইডেন্টিফাই করতে পেরেছি কি। সো এটা যেমন আমরা ইউজ করি যে সবাইকে সবার ইন্টারেস্ট পাওয়ার অনুযায়ী আমরা কি স্টোরি সেট করব। সিমিলারলি আমরা ডিরেকশন অফ ইনফ্লুয়েন্স এটা নিয়েও আলোচনা করেছিলাম যে আমরা আসলে এই যে আমি ডিরেকশন ইনফ্লুয়েন্স মানে হচ্ছে আমার উপরে যারা আছে তার সাথে আমি এক ধরনের কমিউনিকেট করব, আমার টিমের সাথে অন্য ধরনের কমিউনিকেট করবো, আর পিয়ারদের সাথে কিন্তু ডিফারেন্ট টাইপ অফ কমিউনিকেশন হবে। তো সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, এই ভিউটা আমার থাকতে হবে। আর এটা হচ্ছে 2 ডাইমেনশনাল একটা মডেল, এটাকে আমরা পাওয়ার ইমপ্যাক্ট বা পাওয়ার ইন্টারেস্ট বা ইমপ্যাক্ট ইন্টারেস্ট গ্রিড বলি। আরেকটা মডেল আছে স্টেকহোল্ডার অ্যানালাইসিসের জন্য, সেটা হচ্ছে সেলিয়েন্স মডেল। এখানে আসলে 3টা ভেন ডায়াগ্রাম ড্র করা হয়েছে 3টা ক্যারেক্টারিস্টিক উপর বেস করে। একটা হচ্ছে পাওয়ার, লেজিটিমেসি এবং আর্জেন্সি। এবং এটা কিভাবে কাজ করে এটা পরের স্লাইডে দেখেন, একটু আমি দেখাচ্ছি। কিন্তু এটা ইন্টারনেট থেকে নেওয়া, যে পাওয়ার, আর্জেন্সি এবং লেজিটিমেসি, এবং এই যে ভেন ডায়াগ্রামের কে কোন অংশে পড়েছে তার উপর বেস করে কিন্তু আসলে আমরা এইভাবে নাম করি, মানে ক্যাটাগরাইজ করি কে কোন ধরনের স্টেকহোল্ডার। যেমন আমাদের এখানে পাওয়ার যার বেশি, যার শুধু পাওয়ারটাই আছে, তার 1 নম্বরে যেটা দেখতেছি আমরা, সে কিন্তু আসলে ডরমেন্ট টাইপ স্টেকহোল্ডার। এট এনি টাইম কিন্তু মাথা চারেও দিয়ে উঠে আমাদের প্রবলেম ক্রিয়েট করতে পারে, ফলে তাকে আমরা কিভাবে ম্যানেজ করি। তারপরে ধরেন 3 নম্বর, যার আর্জেন্সি বেশি, সে খুবই ডিমান্ডিং, এই ইনফরমেশন চাপে, ওই রিপোর্ট চাপে, সেগুলো আমরা তাকে কিভাবে তাকে ম্যানেজ করবো। এখানে সবচেয়ে সিরিয়াস কে 7 নম্বর, ডেফিনিটিভ, যার আসলে সবগুলোতে অংশ আছে, পাওয়ারও আছে, আর্জেন্সিও আছে এবং লেজিটিমেসি আছে। তাহলে সে হচ্ছে আমার আসলে সবচেয়ে সিরিয়াস ধরনের স্টেকহোল্ডার, যাকে আসলে অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন অ্যাপ্রোপ্রিয়েট টাইমে এবং অ্যাপ্রোপ্রিয়েটলি তাকে ম্যানেজ করতে হবে। সেটা হচ্ছে নাম্বার 7 এর মধ্যে যারা পড়বে। ঠিক আছে, আমরা যেমন পাওয়ার ইন্টারেস্ট গ্রুপ দিয়ে 4টা ক্যাটাগরি ভাগ করছিলাম, যে এইভাবে ভাগ করেছিলাম না আমরা, যে মনিটর করা, কিপ ইনফর্ম, ম্যানেজ ক্লোজলি, কিপ স্যাটিসফাইড। আর এখানে কিন্তু আমরা এরকম 7টা 8টা টাইপে ভাগ করতে পারি, এবং সেই অনুযায়ী আমাদেরকে স্ট্র্যাটেজি সেট করতে হবে, যে যেরকম ইয়ার মধ্যে পড়ে অংশে। ওকে, লিডারের আরেকটা বড় কাজ হচ্ছে টিম বিল্ডিং করা। আমরা কিন্তু যে টপিকটা আলোচনা করতেছি বলেছিলাম যে সেটা কিন্তু ডেভেলপ টিম নামে একটা প্রসেস আছে পিএমবকে, তার সাথে অনেকটা কানেকশন আছে। ডেভেলপ টিম মানে টিমের মধ্যে বন্ডিং তৈরি করা, টিমের মধ্যে সলিডারিটি তৈরি করা। ঠিক আছে, এই যে সলিডারিটি, সংহতি এবং কোহেশন তৈরি করা, যাতে টিম অ্যাজ এ টিম কাজ করতে পারে। টিম যদি অ্যাজ এ টিম কাজ না করে তাহলে কিন্তু আপনি কিছুই ভালো মতো করতে পারবেন না টিমের থ্রুতে। সো সেটা করতে হবে, এবং সেটা কিভাবে হবে, টিম বিল্ডিং অ্যাক্টিভিটিস বিভিন্ন করতে হবে, নানান ধরনের টিম বিল্ডিং অ্যাক্টিভিটি।
সেটা বোধহয় আমরা আগেও পড়েছি, এখন আমরা ওইটা নিয়ে আবার একটু আলোচনা করতেছি যে আমাদের টিম বিল্ডিং অ্যাক্টিভিটিস করলে আসলে আমাদের টিমটা বন্ডিং তৈরি হবে। আচ্ছা, এখন টিম বিল্ডিং এর জন্য কিন্তু আমরা জেনারেলি অনেক টুল ইউজ করি, তার মধ্যে একটা হচ্ছে টেকনিক হচ্ছে আমরা রিওয়ার্ড এবং রিকগনিশন দিতে পারি টিমের মোটিভেট করার জন্য, টিমের ইউনিটি বাড়ানোর জন্য। সো আমরা কিন্তু রিওয়ার্ড এবং রিকগনিশন শব্দটা জেনারেলি একই অর্থে ইউজ করি সাইমultaneously, কিন্তু এখানে কিন্তু একটা মানে ভালো একটা পার্থক্য দেওয়া হয়েছে, যেটা এর আগে পিএম বাক্যও ছিল না, কোথাও আমি পাইনি। সো এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে পরীক্ষায়, যে ডিফারেন্স বিটুইন রিওয়ার্ডস এন্ড রিকগনিশন। সো রিওয়ার্ডসটা কেন দিচ্ছি আসলে আমরা? টিম বিল্ডিং এর জন্য, টিমকে মোটিভেট করার জন্য। মনে আছে অ্যাজ এ প্রিন্সিপাল, মোটিভেটেড টিম সবচেয়ে ভালো প্রোডাক্টিভ বিহেভ করে, তাই না? মোটিভেটেড টিম। সো টিমকে মোটিভেট করার জন্য টিম বিল্ডিং করতে হবে, এবং আমরা এই ধরনের টেকনিক ইউজ করতে পারি, রিওয়ার্ড দেওয়া এবং রিকগনিশন দেওয়া। রিওয়ার্ডটা জেনারেলি ট্যানজিবল, ঠিক আছে, ট্যানজিবল, আর রিকগনিশনটা ইনট্যানজিবল। যেমন কাউকে থ্যাংক ইউ বললাম, কাউকে একটা ওয়ান্ডারফুল জব ডান, তারপর একটা ইমেল দিলাম, হ্যাঁ, এগুলো কিন্তু কোনো টাকা পয়সা বা কিছু খরচ হচ্ছে না, বা সবার সামনে তাকে মানে ইয়া করলাম, হ্যাঁ, রাউন্ড আপে অ্যাপ্রোচ দিলাম। সো সবই কিন্তু আসলে ইনট্যানজিবল রিকগনিশন। আর ট্যানজিবল হচ্ছে যেখানে আসলে আমরা কোনো টাকা দেই বা বোনাস দেই বা তার ইয়া হয়, কি বলে, প্রমোশন হয়, সেগুলো হচ্ছে ট্যানজিবল। সো এ স্পেসিফিক আউটকাম অর অ্যাচিভমেন্ট অ্যাচিভড, তখন আসলে আমরা রিওয়ার্ড দেই। আর অ্যাকনলেজ বিহেভিয়ার রাদার দ্যান আউটকাম, এখানে আসলে আমরা তার বিহেভিয়ারের জন্য জেনারেলি আমরা রিকগনিশন দিয়ে থাকি। এখানে ভাই যদি কোনো অ্যাপ্রিসিয়েশন লেটার দেওয়া হয়, সেটা কি তাহলে রিকগনিশনে পড়ে? হ্যাঁ, রিকগনিশন, রাইট। আসলেই ভাই এত স্পেসিফিক্যালি মানে পার্থক্য আগে কখনো দেখি নাই, মানে এটা একদম স্পেসিফিক্যালি হ্যাঁ হ্যাঁ, প্রোডাক্ট আর সার্ভিসকে যেভাবে ভাগ করা হয় ঠিক সেভাবেই ভাগ করছে। রাইট। সো রিওয়ার্ডের সাথে নরমালি ডেফিনিটিভ স্টার এবং ফিনিশ ডেজ থাকে, ফিক্স টাইম, এবং আমরা বলে দিই যে 6 মাসের মধ্যে যে সবচেয়ে ভালো পারফর্ম করবে তাকে আমরা হয়তো ইয়া করবো, তাই না? আমরা যে কেপিআই গুলো সেট করি, বা সরকারি জায়গায় এটা কি যেন বলে, ইয়ারলি যে পিএ পারফরমেন্স অ্যাপ্রেজাল বা এরকম যেটা হয় না, প্রাইভেট সেক্টর হয়, সরকারি জায়গায় তো হয়। সো তার উপর কিন্তু ডিপেন্ড করে কিন্তু আমরা তাকে রিওয়ার্ড দিই, অলরেডি ডিফাইন থাকে। আচ্ছা, ইউজুয়ালি এক্সপেক্টেড হোয়েন গোল ইজ মেট, যেহেতু অলরেডি ডিফাইন, তাহলে আমরা যখন এটা মিট করব তখন কিন্তু এক্সপেক্ট করবো, তাই না? আর এখানে নট রেস্ট্রিক্টেড টু এ সেট অফ টাইম, যে কোনো সময় মানুষকে আপনি থ্যাংক ইউ বলতে পারেন, তাই না? আপনি প্রেস করতে পারেন, এটা কোনো টাইমিং নাই। ইউজুয়ালি নট এক্সপেক্টেড বাই রিসিপিয়েন্ট, ঠিক আছে? সো এটা কিন্তু ভেরি গুড প্র্যাকটিস, মানে কেউ আশা করে থাকবে এটা না করে আপনি আসলে আগে থেকে মানুষকে প্রেস করেন, প্রশংসা করেন, রিকগনিশন দেন। তবে এখানে দুইটা কথা দেখেন খুবই চমৎকার, এই যে দুইটা প্যাচার যে ওয়াইজ কমেন্ট, মোটিভেট টুয়ার্ডস এ স্পেসিফিক আউটকাম, নেভার উইদাউট রিকগনিশন থ্রু। আমরা যেন রিওয়ার্ড কাউকে না দেই উইদাউট রিকগনিশন, বুঝতে পেরেছি? টু ইনক্রিজ রিসিপিয়েন্টস ফিলিংস অফ অ্যাপ্রিসিয়েশনের জন্য আমরা রিকগনিশন ইউজ করি, ক্যান বি গিভেন উইদাউট এ রিওয়ার্ড, তাতে কোনো প্রবলেম নাই। কিন্তু যদি আপনি রিওয়ার্ড দেন উইদাউট রিকগনিশন, সেটা আসলে লুকস আউট, তাই না? সেই কথাটা মনে রাখি যে আমরা রিওয়ার্ড দেওয়ার সময় যাতে রিকগনিশন ছাড়া না দিই। মানে হয় না, আমরা ঝগড়া করে অনেক সময় কি করি, ছোটবেলায় দিয়ে আচ্ছা ঠিক আছে তোকে জিনিসটা দিয়ে দিলাম, কোনো রিকগনিশন কিন্তু নাই, তাহলে তো আর হবে না। সো আমার কাছে মনে হচ্ছে স্লাইডটা একটু ইম্পর্টেন্ট, যেহেতু এইভাবে একদম ডিফারেন্সিয়েট করা হয়েছে রিকগনিশন এবং রিওয়ার্ডের মধ্যে, তো আমরা একটু দেখতে পাই। ঠিক আছে, তাহলে লিড এ টিম কি কি করতে হবে আমরা বুঝতে পেরেছি। আসলে মেইনলি সফট স্কিল, ইন্টারপার্সোনাল স্কিল ইউজ করতে হবে টিমকে লিড করার জন্য, এবং মেইন উদ্দেশ্য হচ্ছে কিন্তু টিমের মধ্যে সলিডারিটি এবং কোহেসিভনেস বাড়ানো, এটা আসলে আসল। আর অন্য যেমন স্কিল ডেভেলপ করা, তারপরে কম্পিটেন্সি ডেভেলপ করা, সেটা তো হবেই, কিন্তু এখানে মেইন গোল হচ্ছে টিম যাতে ইউনিটি তৈরি হয়, টিমের মধ্যে কোহেসিভনেস তৈরি হয়, এবং টিমটা যাতে পারফর্ম করতে পারে। আচ্ছা, এখন আমরা একটু যাব হচ্ছে দেখি যে কি আছে আমাদের এক্সারসাইজ, খোলা নাই স্টুডেন্ট ম্যানুয়ালে, বোধহয় একটা দুটো এক্সারসাইজ আছে। সো আমরা আছি হচ্ছে এখানে কিপিং অন টিম ট্র্যাক, লিড এ টিম।
সো কাইন্ডলি এই টপিকটা একটু ভালো মতো পড়তে হবে। স্ট্যাটাস কো যেটা বললাম, এটা আমাকে একটু বলেন তো, এটা কি শুধু লিডারের ক্যারেক্টারিস্টিক নাকি টিমের সবার মধ্যে এই মাইন্ডসেটটা থাকা উচিত? সবার মধ্যে সবার থাকলেই মধ্যে। ভালো। হ্যাঁ, সবার মধ্যে থাকলে বেটার। অ্যাজাইল টিম কিন্তু এটা খুবই প্রেফার করে যে সবাই যাতে চ্যালেঞ্জ করে। প্রোডাক্ট ওনার বললো যে এটা এইভাবে করতে হবে, তাইলে আমরা ওইভাবে করবো এরকম না। বা বললো যে এটা বেশি ভ্যালু না, আপনি যদি মনে হয় যে কনফিউজ বা কোনো কিছু লাগবে, আপনি অলওয়েজ প্রশ্ন করতে পারেন। ঠিক আছে, পাওয়ারফুল কোশ্চেন করা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। পাওয়ারফুল কোশ্চেন করা। ওকে, দেখেন এখানে দুইটা আপনার সিনারিও আছে। সিনারিওটা দেখেন, using software project commission to update an existing tool used by business owner. No sign of progress. Your development team is audit because they don't think the business understand the behind the scene back end work required. Okay. Acha. Dekhen, what can a project manager do to bridge the gap between business and development? বুঝতে পেরেছি তোরা, বিজনেস ডিপার্টমেন্ট আর যারা কাজ করতেছি ডেভেলপমেন্ট টিম, তাদের মধ্যে ব্রিজ করবে হচ্ছে প্রজেক্ট ম্যানেজার, তাই না? ট্রেডিশনাল প্রজেক্টের বিষয় যদি চিন্তা করি, প্রজেক্ট ম্যানেজার তো আসলে মেইন গেটওয়ে। তাহলে কোনটা তিনটা জিনিস করবো আমরা দেখেন। তাহলে এখানে কি হবে, মেথড অফ এলিমিনেশনে যাব আমরা, তাই না? তাহলে কোনটা বাদ দেবো? সি নাম্বারটা বাদ দেবে, সি। হ্যাঁ, C সি নাম্বারটা আমরা বাদ যাবে। ঠিক আছে, মানে খুবই সহজ আর কি না, মানে কনটেক্সটের বাইরে একটা অপশন দিয়ে দিয়েছে। আচ্ছা, পরেরটা আসেন। পরেরটা হচ্ছে which best represents the servant leadership style of the project manager. which best, তার মানে একটা আনসার হবে, বেস্ট আনসার বের করতে হবে। দেখি এটা কে পারে, এটা বেশ ভালো প্রশ্ন এটা। সি। কি হবে? B. Ask difficult questions. ডি ফর ডেনমার্ক। ভাইয়া আমার তো মনে হচ্ছে কফি বানাবে না। সি। আমার তো মনে হয় ask difficult questions. আরেকটু চিন্তা করেন, সার্ভেন্ট লিডার কিন্তু সার্ভ করবে শুধু টিমকে, ফ্যাসিলিটেট করবে, সার্ভ করবে, রাইট, সে কিন্তু বেশি নাক গলাবে না অন্য কিছুতে। রাইট। সার্ভেন্ট লিডার যেহেতু বলা হচ্ছে, তার মানে অ্যাজাইল ট্রেডিশনাল প্রজেক্টের মতো প্রজেক্ট ম্যানেজার কিন্তু সব জায়গায় সি হবে, সি হবে ভাইয়া, সি ফর ক্যাট। She starts. সি ফর ক্যাট। শিকাগো। শিকাগো। আচ্ছা, দেখেন এখনো কিন্তু আমরা কারেক্ট অ্যান্সারে কেউ আসতে পারিনি। Takes care. Okay. বুঝতে পেরেছি কনসেপ্টটা? দেখেন আমরা কি ভুলে গিয়েছি অ্যাজাইলের যদি সার্ভেন্ট লিডার মানে কি? তাহলে অ্যাজাইলের প্রজেক্ট ম্যানেজার, অ্যাজাইল প্রজেক্ট ম্যানেজমেন্টে সার্ভেন্ট লিডারশিপ প্র্যাকটিস করা হয়। সার্ভেন্ট লিডারশিপ ক্যারেক্টারিস্টিক্স কি? ফ্যাসিলিটেট করা। তাহলে আপনি দেখেন, আপনারা যে মানে দুইটা অ্যান্সার পেলাম আমি, এক, তাই না? বি পেলাম আর শিকাগো পেলাম। আমি যদি একটু আপনাদের ব্যাখ্যা করি, প্রথমটা তো হবে না, তাই না? শি হ্যাজ মেক্স দ্য কফি ফর দ্য বিজনেস টিম, এটা হতে পারে, কিন্তু দিস ইজ নট দ্য বেস্ট অ্যান্সার। ঠিক আছে, কফি বানানো এটা মানে অনেক প্রেফার করা হয় অ্যাজাইলে। আসলে টিমের ইয়াতে দেখা যায় যে সব লেটে আসবে, তাকে সে কফি বানাবে টিমের জন্য, এরকম হতে পারে, সমস্যা নেই, এটা বেস্ট অ্যান্সার না। আচ্ছা, পরেরটা আসি। শি আস্কস ডিফিকাল্ট কোশ্চেনস টু গেট দ্য ডেভেলপমেন্ট টিম থিংকিং। আর এটাও হতে পারে না। সবাইকে এটা বুঝতে পারছি, এটা কেন হবে না? ডেফিনেটলি এটা হতে পারে না, কারণ হচ্ছে যে এটা তো আমার ডেভেলপমেন্ট টিম, এখানে তো আসলে ডেভেলপমেন্ট মনে আছে, ডেভেলপমেন্ট টিম কাজ করবে, ওয়ার্কের রেসপন্সিবল কে, কাজের রেসপন্সিবল কে, কাজটা কিভাবে হবে তার রেসপন্সিবিলিটি কার? ওরা নিজেরাই। নিজেরাই, ডেভেলপমেন্ট টিম। তাহলে আপনি এটা কেন এটা ডিফিকাল্ট কোশ্চেন করবেন? আপনি আপনার তো করারই কথা না। ঠিক আছে,
3 number আসেন, she serves up new possibilities that could be used by the design team. That again we are talking about team. Team কিভাবে কোন আর্কিটেকচার ফলো করবে এটা none of my business as a servant leader. সবাই বুঝতে পেরেছেন? এডিশনাল প্রজেক্ট ম্যানেজার তো না, সার্ভেন্ট লিডার বলা হয়েছে। সার্ভেন্ট লিডার তো আসলে ডিজাইন নিয়ে সে কথা বলবে কেন? ওখানে আসলে আর্কিটেক্ট আছে যারা নিজেরা ডিসাইড করবে। টিম জানে যে সবচেয়ে বেস্ট আর্কিটেকচার তার জন্য কোনটা। বাট সে কি টিমকে আসলে একটা পসিবল ওয়ে বলে দিতে পারে না যে না, মানে চাপাই দেওয়া না, কিন্তু আলোচনা তো করতে পারে যে অ্যাট লিস্ট সেটা পারে কিন্তু এখানে কিন্তু- বেস্ট অ্যান্সার এটা না। সে হয়তো কোনো একটা ইনপুট দিতে পারে, কিন্তু আসলে দিস ইজ নট দ্য বেস্ট। সার্ভেন্ট লিডারের কাছে এটা চাচ্ছি না আমরা তো আছি এই লাস্টেরটা। She takes care of administrative reporting when the team is focused and on a role. আমাদের মনে আছে সার্ভেন্ট লিডারের কাজ কি? টিম যাতে কাজের মধ্যে একদম ফোকাস থাকতে পারে, এই জন্য বাকি ইম্পিডিমেন্ট বা যা আছে, যে কাজগুলো টিমের ছাড়া করা সম্ভব সেগুলো আমি করে ফেলবো, যাতে টিম কাজের মধ্যে ইনভলভ থাকতে পারে ফোকাসে। ঠিক আছে? তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ রিপোর্টিং এটা কি? ছোট্ট একটা রিপোর্ট বানাবো। ট্রেডিশনাল প্রজেক্টে আমরা কি করি? প্রজেক্ট ম্যানেজার বলে যায় তুমি এই রিপোর্টটা বানায় দাও, তাই বলে না? রাইট। কিন্তু এখানে কিন্তু আমরা সেটা করবো না। আমরা তো সার্ভেন্ট লিডার, এখানে যদি এই কাজটা আমি করে ফেললে আমার টিম যেটা এখন খুবই পারফরমেন্সের মধ্যে আছে, রক এন্ড রোল, তার মানে তার এখন হাই ফোকাস, এই সময় তো ডিস্টার্ব দেওয়ার কোনো মানে হয় এটা সামান্য রিপোর্টের জন্য। সার্ভেন্ট লিডার কি আসলে টিমের হয়ে টেকনিক্যাল কাজগুলো কি সার্ভেন্ট লিডার করবে না? কোন টেকনিক্যাল কাজ? ধরেন অন্য টিম মেম্বার যে কাজগুলো করছে, সার্ভেন্ট লিডার কি তাদের সাথে অ্যাড হয়ে ওই কাজগুলো করবে না, নাকি শুধু সে অবজার্ভই করবে? না, অবজার্ভ তো না, সে শুধু ফ্যাসিলিটেট করবে, যে চারটা কথা Facilitate, বলা হ্যাঁ। হয়, ফ্যাসিলিটেট করবে, Facilitate করবে। এক্সপেরিমেন্ট দূর করবে। আসলে ভাইয়া Training এখানে নেবে। কোশ্চেনটার মধ্যে বেস্ট বলছে তো, প্রথমটা তো শুধু কপি বানানো তার না, সেকেন্ডটা হচ্ছে সে তার নিজের টিমকে ডিফিকাল্ট কোশ্চেন করবে না। হ্যাঁ, সি আর ডি এর মধ্যে আমাদেরকে বেস্টটা নিতে হবে। হ্যাঁ হ্যাঁ। ডিজাইন নিয়ে আমি কথা বলবো না, ঠিক আছে? ডিজাইন নিয়ে তো আমার কথা বলার কিছু নাই, কারণ এই দুইটাই হচ্ছে টিমের কাজ করার ওয়ে নিয়ে। কাজ করার ওয়ে তো প্রোডাক্ট ওনারও বলবে না, স্ক্রাম মাস্টারও তো বলবে না। কে বলবে? টিম নিজেই ডিসাইড করবে। মনে আছে প্রোডাক্ট ওনার রেসপন্সিবিলিটি কিসের? ওয়াটের, তাই না? আর স্ক্রাম মাস্টার হচ্ছে প্রসেসের। ঠিক আছে? সার্ভেন্ট লিডার। আর টিম রেসপন্সিবল কিসের? হাউ কিভাবে কাজটা করবে। How, এই right. ডিজাইন, তারপর ডেভেলপমেন্ট, সবই তো আমার হাউ এর মধ্যে পড়তেছে। বুঝতে পেরেছি? অ্যান্সারটা এইভাবে একটু দেখেন। আর ট্রেডিশনাল প্রজেক্ট হলে তখন তো আমি আসলে সব, এখন প্র্যাকটিস কি, সব রিপোর্টিং অ্যাক্টিভিটি সব আমি টিমকে দিয়ে করি, আমি জাস্ট প্রেজেন্ট করি। এগুলা থেকে বের হয়ে আসতে হবে। আর আনিস ভাই যেটা প্রশ্ন করলো যে আমি কি অ্যাজ এ স্ক্রাম মাস্টার কি ওই আশেপাশের কাজগুলো করবো, ম্যানেজমেন্ট টাইপ, আমি কি কোনো টেকনিক্যাল কাজে হেল্প করতে পারি না? সেটাও পারেন, এবং আপনার অ্যাজ এ ডেভেলপার হিসেবে আপনি কাজ করতে পারেন, কিন্তু সেটা প্রেফার্ড না আর কি। হ্যাঁ, জেনারেলটা আমরা নিয়ে আলোচনা করি, একটা মানে পার্টিকুলার স্পেসিফিক কোনো বিষয় জানার মানে দরকার নেই। আমরা টেকনিক্যালি কাজ করতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের মেইন ফোকাস হচ্ছে সার্ভেন্ট লিডার হচ্ছে বাকি জিনিস। ওকে, কিন্তু স্পেশাল কেস হচ্ছে আমি নিজেও ডেভেলপমেন্ট, কোডিং, যে কোনো কাজ করতে পারি। কিন্তু আমরা স্পেশাল কেসে যাওয়ার দরকার নেই, আমরা জাস্ট জেনারিক ভাবে দেখি বেসিক জিনিসটা। আচ্ছা। আর অনেক বেশিরভাগ অ্যাজেল ফ্রেমওয়ার্কই মানে প্রজেক্ট ম্যানেজার বা স্ক্রাম মাস্টার বা টিম লিড নিজে কোডিং করবে, ডিজাইন করবে, এগুলো প্রেফার করে না আসলে। আচ্ছা, এবার আসেন নেক্সট টপিক, সাপোর্ট টিম পারফরমেন্স। এটাও কিন্তু ওই যে টিম নিয়েই, আমরা যে টিম নিয়ে কাজ করতেছি, এবং আমরা দেখেন এই যে যতগুলো টপিক আলোচনা করছি লেসন 1-এ এবং লেসন 4-এও আলোচনা করলাম, আমরা কি চাচ্ছি? আমাদের টিমের পারফরমেন্সটা বাড়ানোর চেষ্টা করছি, তাই না? টিমের প্রোডাক্টিভিটি, টিমের পারফরমেন্স, এই জন্য আমরা ট্রেনিং দিয়েছি, তারপরে কোচিং, মেন্টরিং এর কথা বলেছি, সবকিছু কেন? যাতে আমার টিমটা পারফর্ম করে। এখন আসলে টিমটা পারফরমেন্স করতেছে কিনা সেটা কিন্তু মেজার করা দরকার, তাই না? মেজার করা দরকার যে টিমটা আসলেই পারফর্ম করতেছে কিনা। দুই ধরনের মেইনলি মেজার করা দরকার। একটা হচ্ছে মানে কোয়ান্টিটিভ মেজার করা দরকার, যে আসলে ভ্যালোসিটি বাড়ছে কিনা। আগে 20 দিয়ে আমরা শুরু করেছিলাম, এখন 6টা ইটারেশন পরে কি এটা একটু বেড়েছে না আরো কমে গেছে, 30 হয়েছে কিনা।
তাহলে মানে কি, তাহলে কোয়ান্টিটিভ ভাবে আমাদের আসলে পারফরমেন্স বাড়ছে। আবার দেখতে হবে আমার টিমের মোটিভেশন লেভেল কিরকম, কি অবস্থা, টিমের হেলথের কি অবস্থা, হ্যাপিনেস কিরকম। তো সেটা আবার হচ্ছে কোয়ালিটেটিভ মেজারমেন্ট। সো দুইটা মেজারমেন্টই কিন্তু আমাকে করতে হবে, এবং যদি আমি দেখি যে আমার টিমের পারফরমেন্সে স্টিল গ্যাপ আছে, তাহলে আমি হয়তো আরো ট্রেনিং এর ব্যবস্থা করব বা আরো চেষ্টা করব। আর একদম ওর্স্ট কেসে যেটা হতে পারে, আমরা জেনারেলি অ্যাজাইলে মানে অ্যাজ এ টিম আমরা পারফরমেন্স মেজার করি, হ্যাঁ, নট ইন্ডিভিজুয়াল। আমরা কখনো কাউকে টার্গেট করি না, তাই তুমি কেন এই কাজটা করো না, এরকম কখনো প্রশ্ন করা হয় না। তোমার জন্য আসলে প্রজেক্টটা ফেল করছে, বা তোমার জন্য আমরা 5টা আইটেম নিয়েছিলাম, তার মধ্যে মাত্র 4টা আইটেম দিতে পেরেছি, তোমার জন্য এটা পাইনি আমরা। এরকম কিন্তু কাউকে পয়েন্ট আউট করা যাবে না। আমরা অ্যাজ এ হোল টিম নিয়ে আমরা চিন্তা করবো এবং কিভাবে বেটার করা যায়, ইমপ্রুভ করা যায়, এটা করবো। কিন্তু একদম ওর্স্ট কেস সিনারিওতে এরকম হতে পারে যে আমার হয়তো কোনো টিম মেম্বারকে চেঞ্জ করতে হবে বিকজ অফ হিজ মানে ব্যাড পারফরমেন্স। সেটা কিন্তু হতে পারে, বাট দ্যাট ইজ দ্য মানে লিস্ট মানে পসিবল অপশন। ঠিক আছে, তাহলে অ্যাজাইলের একটা জিনিস আমরা মনে রাখি, ট্রেডিশনাল প্রজেক্টে আমরা অনেক সময় মানে একদম ইন্ডিভিজুয়াল পারফরমেন্স কেপিআই মেজার করি, কিন্তু অ্যাজাইল টিম আসলে অলওয়েজ প্রেফার করে হচ্ছে অ্যাজ এ টিম পারফরমেন্স। এবং তার জন্য যে ইভেন্টটা করা হয় সেটা কি মনে আছে, রেট্রোস্পেক্টিভ, তাই না? টিমের প্রসেস, টিমের পারফরমেন্স নিয়ে কিন্তু আমরা আলোচনা করব, নট সিঙ্গেল পারসন। ওকে, সো এখানে আমরা কিছু জিনিসটা কথা বলবো, একটা হচ্ছে কেপিআই নিয়ে কথা বলবো, আর হচ্ছে ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ, তারপর রেসি চার্ট, পারফরমেন্স রিপোর্টস, এই জিনিসগুলো আমরা ইউজ করব। আর এখানে আমি পিএমবকে চ্যাপ্টার নম্বর 7 কারণ মনে আছে পিএমবকে চ্যাপ্টার নম্বর 7টা কি আসলে? কস্ট ম্যানেজমেন্ট। এই চ্যাপ্টারে কিন্তু একটা ম্যাথমেটিক্যাল টুল আছে যেটাকে বলা হয় ইভিএম, আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট। ঠিক আছে, আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট। এখানে বেশ কয়েকটা ম্যাথমেটিক ফর্মুলা আছে, এবং এই আর্ন ভ্যালু দিয়ে আমরা প্রজেক্টের পারফরমেন্স মেজার করতে পারি। এই টপিকটা কিন্তু সাপোর্টিভ পারফরমেন্স, এবং এখানে কিন্তু প্রজেক্টের পারফরমেন্স কিভাবে মেজার করব সেটা নিয়েও আলোচনা হবে। তাহলে আর্ন ভ্যালু আলোচনাটা আসলে কস্ট চ্যাপ্টার আমরা করি নাই, যখন প্ল্যান এন্ড ম্যানেজ কস্ট পড়েছি তখন কিন্তু আমরা এই আর্ন ভ্যালু নিয়ে পড়িনি, যেটা পিএমবকে ওই চ্যাপ্টারে ছিল। আমরা এখন ওটা এখানে পড়বো। আর অ্যাজাইল স্পেসিফিক কিন্তু কিছু কি বলে পারফরমেন্স মেজারমেন্টের টুল আছে, তার মধ্যে একটা বোধহয় আমরা আলোচনা করছি, যেমন ভ্যালোসিটি, তারপর হচ্ছে বার্ন ডাউন চার্ট। হ্যাঁ, ওগুলো আমরা তো খুব ডিটেল আলোচনা করি নাই, সেই আলোচনাগুলো একটু করবো। বার্ন আপ, তারপর বার্ন ডাউন চার্ট, তারপর হচ্ছে থ্রুপুট ম্যাট্রিক্স, সাইকেল টাইম। এই থ্রুপুট ম্যাট্রিক্স, সাইকেল টাইম নিয়ে কিন্তু আমরা শুরুতে আলোচনা করছিলাম অ্যাজাইলে। এটা কোথায় ইউজ হয়? কানবানে ইউজ হয়। সাইকেল টাইম, লিড টাইম, থ্রুপুট ম্যাট্রিক্স। আর বার্ন আপ চার্ট, বার্ন ডাউন চার্ট তারপরে আমরা অ্যাজাইলের ইউজ করি, আর কি অ্যাজাইল ইউজ করি। ট্রান্সপোর্ট আমরা ইউজ করি, ইনফরমেশন রেডিয়েটর নিয়ে আমরা কথা বলেছি। তো সবই আসলে অ্যাজাইলের টুল। তাহলে এখানে আমরা আসলে ট্রেডিশনাল এবং অ্যাজাইল দুইটারই আসলে কিভাবে পারফরমেন্স মেজার করা হয় তার কিছু টুল এবং টেকনিক নিয়ে আলোচনা করি। সো এটা এখানে আসলে সবচেয়ে বড় টপিক। সো কি পারফরমেন্স ইন্ডিকেটর যদি আমরা শুরুতেই সেট করি আমাদের টিমের জন্য, সেটা কোয়ালিটি টাইপ হতে পারে, টিমের পারফরমেন্স, টিম হেলথ, কোয়ান্টিটি এবং কোয়ালিটি টাইপ হতে পারে। এবং এপিআই মানেই কিন্তু আমরা কি স্মার্ট ইউজ করতে হবে, তাই না? স্পেসিফিক, মেজারেবল, অ্যাটেনেবল হতে হবে, তারপর কি রিয়ালিস্টিক এবং টাইম বাউন্ড থাকতে হবে। এই 5টা মিনিমাম, এই 5টা ইউজ করে যাতে আমরা কেপিআই সেট করি, তাহলে আমাদের মেজারমেন্টটা ইজি হবে। ঠিক আছে, আর স্টেপ টু শেপ এ টিম উইথ এ হেলথি কালচার অফ ওয়ার্কিং অটোনমি। ঠিক আছে, অটোনমি তো বুঝতে পারছি, তাই না? এম্পাওয়ারমেন্ট। এবং সেদিন একটা বইয়ে পড়তেছিলাম যে নলেজ এজে যারা আমরা নলেজ ওয়ার্কার, তারা আসলে 3টা জিনিস দিয়ে মেইনলি মোটিভেট হয়। একটা হচ্ছে অটোনমি, একটা বই আছে, বইটার নাম হচ্ছে ড্রাইভ। মানে এই সময় কোন জিনিস মানুষকে ড্রাইভ করে, মোটিভেশন ফ্যাক্টর। অটোনমি, একটা হচ্ছে মাস্টারি, আর একটা হচ্ছে সেন্স অফ পারপাস। এই 3টা জিনিস কিন্তু যারা নলেজ ওয়ার্কার আমাদের মতো যারা, তাদের কিন্তু আসলে এই 3টা জিনিস মোটিভেট করে। দেখেন তো, এই যে এম্পাওয়ারমেন্ট আপনাকে মোটিভেট করে না? আপনাকে এই বড় একটা অফিসের দায়িত্ব দেওয়া হয়েছে, এই যে আনিস ভাই মনে হয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, তাই না? তার মানে আপনি কি বরিশালের কি পুরা বিভাগটা না কি দেখেন? পুরো বরিশাল সিটি কর্পোরেশনটাই। পুরা সিটি কর্পোরেশনটাই।
তাহলে দেখেন এই যে একটা দায়িত্ব, এটা কিন্তু মানুষকে অনেক মোটিভেট করে যে আমি এত বড় একটা জিনিস দেখতেছি। মাস্টারি, আমি কোনো কিছুতে Power is the center of everything. Yes, correct. তারপর হচ্ছে মাস্টারি, আমি কোনো কিছুতে খুবই মাস্টার, ঠিক আছে, এটা আমার হোয়াইট কোট, এটা অনেক সময় আমরা বলে হোয়াইট কোট। আমি বোধহয় আগে বলেছিলাম ডাক্তাররা যেমন হোয়াইট কোট পরে তার মানে সে ডাক্তার, তাই না, এটা ক্যারি করতেছে একটা ভ্যালু। এবং আমরা ডাক্তার দেখলে কিন্তু রুগী অনেকটা সুস্থ হয়ে যায়, তাই না, তাই না নাকি? দেখবেন যে অনেক রুগী আছে ডাক্তার দেখলে সুস্থ হয়ে যায়। সো মাস্টারি যে ডোমেনে আছেন সেই ডোমেনে আপনাকে মাস্টার হতে হবে, এটা কিন্তু আপনাকে অনেক মোটিভেট করবে। আর সেন্স অফ পারপাস, কেন কাজটা করতেছি আমি, যদি আমি জানি যে এটা আসলে এরকম ভ্যালু অ্যাড করবে, সোশ্যাল ভ্যালু ক্রিয়েট করবে, বা আমার ফ্যামিলির মধ্যে একটা ভালো ক্রিয়েট করবে, আমার অর্গানাইজেশনে একটা ভালো বিজনেস ভ্যালু ক্রিয়েট করবে, এই সেন্স অফ পারপাস কিন্তু মানুষকে মোটিভেট করে। ভালো কাজ করতে কিন্তু নিজের ভালো লাগে না নাকি? খারাপ কাজ করলে দেখবেন যে নিজের 100 খারাপ লাগে। এটা আপনি যখন ভালো কাজ করবেন তখন কিন্তু এটা ভালো লাগবে আপনার। দেখেন এই তিনটে জিনিস কিন্তু নলেজ ওয়ার্কারদেরকে মোটিভেট করে। আমার মনে হয় সবাই আপনারা এগ্রি করবেন। ওকে, আচ্ছা এখন দেখেন টিম স্ট্রাকচার এর ওয়ার্ক স্পেস। আমরা যে টিম নিয়ে কাজ করতেছি মানে এনভায়রনমেন্টটা এমন হতে হবে, একটা ফ্লুইড এনভায়রনমেন্ট দিতে হবে। আর একটা কথা অ্যাজাইলে বলা হয়তো সবচেয়ে বেশি, এখন আসলে সব জায়গায় বলা হচ্ছে, সেটা হচ্ছে সাইকোলজিক্যাল সেফটি। সাইকোলজিক্যাল বানানটা একটু কঠিন না, এটা দেখতে গেলে বোধহয় ভুলে যাবে। সাইকোলজিক্যাল সেফটি, ঠিক আছে। সাইকোলজিক্যাল সেফটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সবাই যাতে আসলে ইনডিপেন্ডেন্টলি মানে কোনো ভয় ছাড়াই যাতে সব কাজ করতে পারে, কোনো একটা কমেন্ট করতে পারে, একটা মিটিং এ যে কোনো একটা রেসপন্স করতে পারে, সেটা কিন্তু সাইকোলজিক্যাল সেফটি। আমাদের এনভায়রনমেন্টটা এরকম করতে হবে যাতে আসলে যে কেউ যে কোনো কমেন্ট করতে পারে, নাহলে কিন্তু যে আমরা বললাম না চ্যালেঞ্জ দ্য স্ট্যাটাস কোয়ো, এটা কিন্তু পসিবল না। সেই জিনিসগুলো কিন্তু ফ্যাসিলিটেট করতে হবে। আপনারা যদি গুগলের এনভায়রনমেন্ট দেখেন কিংবা ফেসবুকের এনভায়রনমেন্ট দেখেন, এটা খেয়াল করেছেন যেখানে কি আছে যে জুকারবার্গ এত বিলিয়ন ডলারের মালিক, আর তার পাশে কিন্তু দেখা যায় একটা প্রোগ্রামার কাজ করতেছে, তাই না, একসাথে লাঞ্চ করতেছে, একসাথে কাজ করতেছে। তো দেখেন এরকম কোনো ডিভাইডেশন নাই কিন্তু, যে আমি ওই আমার কাছে যেতে হলে কয়েকটা ধাপ পার হয়ে যেতে হবে এরকম কিছুই নাই, ঠিক আছে। তো দ্যার ইজ নো হায়ারার্কি, এভাবে কিন্তু কাজ করতেছে টিমগুলো। সো সাইকোলজিক্যাল সেফটি যদি না দেন তাহলে আসলে মানে টিমের কিন্তু গ্রোথটা হবে না, তারপর ইনোভেটিভ জিনিসগুলো তৈরি হবে না, এবং আপনি যে কোনো কিন্তু কমেন্ট পাবেন না, ওপেনলি মানুষের কাছ থেকে পাবেন। সো সেই রকম একটা ফ্লুইড এনভায়রনমেন্ট দিতে হবে যাতে সবাই কাজ করতে পারে, এবং ওয়ার্ক স্পেসটার মধ্যে সাইকোলজিক্যাল সেফটি এনশিওর করতে হবে। তারপর হচ্ছে ইউজ শেয়ার্ড ওয়ার্ক স্পেস টু ফস্টার ইনফর্মাল এন্ড ইমিডিয়েট কোলাবোরেশন। মনে আছে অ্যাজাইলে যখন আমরা পড়েছিলাম বলছিলাম না কেভস এন্ড কমন্স, অ্যাজাইল প্র্যাকটিস করে যখন আমরা কাজ করব তখন কেভের মধ্যে ঢুকে যাব, কেউ যদি ডিস্টার্ব না করে একদম ফোকাস কাজ করব। আবার যখন কোনো মিটিং করতে হবে তখন আমরা কমনসে চলে আসবো, কমন প্লেসে চলে আসবো। দেখছেন মানে আমরা একটা মিটিং করতে হবে 3 জন মিলে, আমার দরকার নাই যে এখন মিটিং রুম বুক করবো, এই করবো সেই করবো, ইমিডিয়েটলি আমরা দাঁড়িয়ে মিটিং করে ফেলতেছি, ঠিক আছে। সেরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, ওয়ার্ক স্পেস তৈরি করতে হবে, যেটাকে অ্যাজাইলে বলা হয় টিম স্পেস। আর যে কোনো জায়গা থেকে আমরা যাতে কাজ করতে পারি, এটা এখন আসলে আমরা কোভিডে এসে আমরা এটা এখন ভুক্তভোগী হয়ে গেছি, তাই না, ওয়ার্ক এবং লাইফের ব্যালেন্স বলতে কিছু নাই। সো এটা আসলে দেখা যায় উল্টা ডেঞ্জারাস হয়ে গেছে আসলে। এখন মানে কি করা যাবে, এটা কোভিড যাবে কবে, আপনার কিছু ধারণা আছে রেজা ভাই? যাবে কবে? আমার মনে হয় মানে এই ধরনের জিনিস তো দেখা গেছে আগেও এরকম ছিল, 3-4 বছর ছিল আর কি, 3-4 ইয়ার্স। তারপরে মনে হয় ঠিক হয়ে যাবে। তার আগ পর্যন্ত আসলে মানুষের লাইফটা, ওয়ার্ক অ্যান্ড লাইফের ব্যালেন্সটা খুব টাফ হয়ে গেছে। আচ্ছা, এম্পাওয়ার এন্ড ইউনিটি, ঠিক আছে। টিমের পারফরম্যান্স বাড়াতে হলে এটা বিকল্প নাই, স্পেশালি অ্যাজাইল টিম বা নলেজ ওয়ার্কারদের নিয়ে এম্পাওয়ার করতে হবে, টিমের মধ্যে ইউনিটি বাড়াতে হবে। তাহলে টাইমলি ডিসিশন নিতে হবে। দেখেন যদি টিমকে এম্পাওয়ার করে তাহলে তারা নিজেই ডিসিশন নিতে পারবে। সব ডিসিশনের জন্য যদি প্রজেক্ট ম্যানেজারকে যেতে হয় বা প্রোডাক্ট ওনারের কাছে যেতে হয় তাহলে কিন্তু কাজ স্লো হয়ে যাবে। এই জন্য যে আমি যে অর্গানাইজেশনের কথা বললাম, গুগল বলেন, ফেসবুক বলেন, সবগুলো কিন্তু এরকম হায়ারার্কি কিন্তু খুবই কম, যে কেউ যে জায়গায় যে কোনো জায়গায় গিয়ে কথা বলতে পারে। আচ্ছা, এনকারেজ দ্য টিম সেন্স অফ ওনারশিপ অফ দ্য ওয়ার্ক, ঠিক আছে, এই কাজটা আমার, এই দায়িত্ববোধটা কিন্তু মানুষকে অনেক মোটিভেট করে, তাই না, যে কাজটা আমি নিয়েছি দায়িত্ব।
ফস্টার কোলাবোরেটিভ ওয়ার্ক অ্যান্ড ডিসিশন মেকিং এবং প্রায়োরিটাইজ টিম ইউনিটি। সব জায়গায় আসলে আমরা প্রায়োরিটি দেবো কিভাবে কোলাবোরেটিভ কাজ করা যায় এবং আমাদের টিমের ইউনিটি যাতে ব্রেকডাউন না হয়। এটা টপ প্রায়োরিটি পাবে। ঠিক আছে, একই ধরনের কথাবার্তা। ট্রাই নট টু ইন্টারফেয়ার ইজ ডিসট্রাকটিভ অ্যান্ড রিডিউসেস মোটিভেশন। এটা খুব একটা ইম্পর্টেন্ট, কিন্তু খালি কথায় কথায় ডিসরাপশন করলাম, মাইক্রো ম্যানেজ করলাম, এসব যদি করি তাহলে কিন্তু টিমের মোটিভেশন নষ্ট হয়ে যাবে, স্পিডটাও নষ্ট হবে। সেই জন্য আমরা বলতেছি স্ক্রাম মাস্টার যত পারে সে যাতে দূরে থাকে আর কি, মানে এইসবে যাতে নাক না গলে। এটা টিমের দায়িত্ব, তারা করুক, তাই আসলে লিডার তৈরি হবে। কিপ দ্যাট টোন পজিটিভ অ্যান্ড ফ্লুইড। ঠিক আছে, যে কোনো সিচুয়েশন হোক না কেন অলওয়েজ পজিটিভ থাকতে হবে, এটা ছাড়া কোনো উপায় নেই। যে আমরা যে এখন কোভিডে বেঁচে আছি এটা কিন্তু আমাদেরকে বাঁচায় রাখছে। রেজা ভাই, হ্যাঁ, আপনি আমরা যেটা দেখতেছি আসলে টিমটা মানে রিয়েল লাইফে কিন্তু আমরা আসলে এইভাবে পাই না। কারণ কি, সব এক্সপিরিয়েন্স লোক বা ক্রস ফাংশনাল লোক নিয়ে আসলে কিন্তু টিম থাকে না। দেখা যায় যে আমরা যখন প্রজেক্ট করি 30 জন 40 জন লোক থাকে, তার মধ্যে দেখা যায় যে মাত্র 5 জন বা 6 জন খুব ইফেক্টিভ হয়, আর বাকিগুলোই দেখা যায় যে আসলে ওইভাবে কাজের না। এখন এই এজাইলের যে কনসেপ্ট, তাদেরকে এ বলা যাবে না, সে করা যাবে না, অথবা মোটিভেট, মানে আমরা এইভাবে আসলে মানে এটা আইডিয়াল প্রজেক্ট রিয়েলি ইম্পসিবল। সম্ভব না, হ্যাঁ ইম্পসিবল। ঠিক বলছেন, এটা আসলে হুট করে হবে না, এটা অনেক মানে অনেক দিন পরে হবে আর কি। কারণ আমি কালচারাল শিফট করতে হবে, তারপরে আমি আজকে প্রায় 20 বছর দেখি ভাই, একটা টিমে প্রায় 40 জন থাকে কিন্তু কাজ করার মানুষ মাত্র 5 জন 7 জন 6 জন, এই মাত্র অনলি এই অবস্থা। কিন্তু হ্যাঁ রাইট, এটা ঠিক বলছেন। এটার থেকে আসলে বাঁচার ওয়াইটি খুব মুশকিল। ভাইয়া উপায় আছে যে আমাদেরকে পাস করার পর আমাদেরকে হায়ার করে নিয়ে যাবে, তাহলে আমরা সবাই একই কনসেপ্টে থাকবো। ওয়েলকাম। ওকে, এটা অনেক টাইমের ব্যাপার, আর আমাদের যে লেভেল আমরা আসলে অনেক পিছিয়ে আছি। অ্যাজাইল বাইরে প্র্যাকটিস করতেছে, আমাদের এটা আসতে ওরা 20 বছর আগে প্র্যাকটিস শুরু করছে, আর আমরা কেবল অ্যাজাইল শুনতেছি। বুঝতে পেরেছি, ওরা কিন্তু 20-30 বছর আগে শুরু করে এখন তারা ম্যাচুর জায়গায় পৌঁছে গেছে, আর আমরা এখন কেবল শুনতেছি, গানটা শুনতেছি। সো আরো 20 বছর আগে আমরা এরকম এক্সপেক্ট করতে পারি না, আমাদের another 10-15 ইয়ার্স ওয়েট করতে হবে। সেলফ অর্গানাইজিং বলছেন, আসলে অনেক মিটিং করেছি ভাই সেলফ অর্গানাইজ করার জন্য, আমি প্রতিদিনই মিটিং করি, বাট আসলে তাদের কাছ থেকে সেলফ মানে ফিডব্যাক কখনো কিন্তু পাই না আসলে। ইন্ডিয়াতে কি অবস্থা? ইন্ডিয়াতে আজাইলের অবস্থা কি? তারা কি আমাদের কত টাকা? ইন্ডিয়া তারা তো আমার ব্যাগটা দাও। ভাইয়া তারা সবকিছু জানে কিন্তু তারা ওই আপনার জন্য মানবে না। আপনার জন্য মাইক্রো ম্যানেজমেন্ট তারা এত বেশি করে, তারা জানে মাইক্রো ম্যানেজমেন্ট করা উচিত না, কিন্তু তারা ওইটাই বেশি করবে। দেশের মধ্যে মাল্টিপল কালচার, তো সো এটাই স্বাভাবিক। বাংলাদেশ কখনো মানুষ হবে না, সো এইভাবেই চলবে। কিন্তু একজন বাংলাদেশি যদি আমেরিকা যায় বা কানাডা যায়, সেখানে ভালো করবে, এটাই নিয়ম, এটাকে মেনে নিতে হবে, এটাই বাস্তবতা। ওকে, আচ্ছা ঠিক আছে, একই কথাবার্তা আমরা আলোচনা করতেছি যে টিম বিল্ডিং অ্যাক্টিভিটিস করতে হবে। হ্যাঁ, এমপাওয়ারমেন্ট অটোনমি করে টিমকে কোয়াসিভনেস বাড়াতে হবে। তারপর আমাদের শুধু এইসব চেষ্টা করতেছি, এখন আমাদের আসলে পারফরমেন্স অ্যাসেসমেন্ট করে দেখতে হবে যে আসলে টিমের পারফরমেন্স ঠিক মতো বাড়ছে কিনা। এই অ্যাসেসটা ফর্মাল হতে পারে, ইনফর্মাল হতে পারে। তারপরে অ্যাসেস পটেনশিয়ালি কন্টিনিউয়ালি, মানে কন্টিনিউয়াস যাতে প্রসেস থাকে একটা, যেমন অ্যাজাইল প্রতিটা রেট্রোস্পেক্টিভে করে আইডেন্টিফাই পজিটিভস এন্ড নেগেটিভস। সো এটার থ্রুতে আসলে আমাদেরকে টিমের কি করতে হবে, একটা হচ্ছে দুইটা জিনিস আমি কিন্তু বলতেছি বারবার, একটা হচ্ছে স্কিল কম্পিটেন্সি নিয়ে অ্যাসেস করা, একটা হচ্ছে টিমের কোহেসিভনেস, টিমের বন্ডিংটাও, টিমের হেলথটাও নিয়েও কিন্তু অ্যাসেস করা। এই দুইটাই করতে হবে আমাদের, এবং গ্যাপ থাকলে সেটা কিভাবে ইমপ্রুভ করবো সেটা বাড়ানোর চেষ্টা করতে হবে। এবং দুইটা জিনিস কিন্তু খেয়াল করি আমরা এখানে, কিন্তু ট্রেনিং কম্পিটিশন যখন বলতেছি, কম্পিটিশন এবং স্কিল যখন বলতেছি, তখন কিন্তু এটা ওয়ে কি ট্রেনিং দেওয়া, কোচিং করানো, মেন্টরিং করানো, তাই না, সোয়ার্মিং, পেয়ারিং, এইসব। আর যখন এটা বলতেছি তখন কিন্তু মেইন হচ্ছে টিম বিল্ডিং, বিভিন্ন টিম বিল্ডিং, ফর্মাল ইনফর্মাল অ্যাক্টিভিটিস। আচ্ছা, পারফরমেন্স অ্যাসেসমেন্ট টাস্ক, মানে আমরা কিভাবে করবো অ্যাসেসমেন্টটা, যে কেপিআই সেট করেছি তার সাথে আমরা দেখবো মিলে যে ঠিক আছে কেপিআই সেট করতে পেরেছি কিনা। এবং ওই যে রোলস এবং রেসপন্সিবিলিটি, এখানে একটা রেসি নামে একটা টুল আমরা দেখলাম শুরুতে,
তো রেসিটা কিন্তু আমরা বিল্ড এ টিমে ডিফেন্ড করছিলাম। তো সেটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু অনেক পারফরমেন্সের ইমপ্রুভমেন্ট হবে। আর যদি তার মধ্যেও কনফিউশন থাকে তাহলে এটাকে আমরা আবার রিশাফল করতে পারি, রিক্লারিফাই করতে পারি। আর ফিডব্যাক শুধু পজিটিভ ফিডব্যাক দিলে হবে না, নেগেটিভ ফিডব্যাক দিতে হবে। তারপরে টিম রিলেটেড বা পার্সন রিলেটেড কিন্তু প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করে সলভ করতে হবে। এবং একটা কেপিআই অ্যাচিভ করার পরে নেক্সট কিন্তু আমরা কেপিআই সেট করব যে নেক্সট তাহলে আমরা কি অ্যাচিভ করতে যাচ্ছি। আচ্ছা, এরপরে আসেন, আমি একটু পরে ব্রেকে যাব, জাস্ট আর্ন ভ্যালুর আগ পর্যন্ত গিয়ে আমি শেষ করব। আচ্ছা, ম্যানেজ উইথ অবজেক্টিভস, তাই না? এটা হচ্ছে কেপিআই টাইপই, যে আমরা যদি অবজেক্টিভটা সেট করি টিমের জন্য তাহলে কি হবে, সবার তখন ফোকাসটা যাতে অবজেক্টিভ হয়, কারো যদি ইন্ডিভিজুয়াল গোল নিয়ে আমরা না আগাই। এই যে মনে আছে ইটারেশন প্ল্যানিং এ কিন্তু আমরা দুইটা কাজ করি, তাই না? প্রথম কাজটা কি করি, আমরা গোল সেট করি না ইটারেশনের, এই ইটারেশন আমরা কোন গোল অ্যাচিভ করতে যাচ্ছি। হ্যাঁ, ইটারেশন প্ল্যানিং কিন্তু মেনলি দুইটা ভাগ ভাগ করা হয়, যে আমরা কি করব এটাতে, হোয়াট, হ্যাঁ কি করব, এবং একটা গোল সেট করি আমরা, গোল এবং কি করব সেটা। একটা হচ্ছে হাউ, এটা হচ্ছে সেকেন্ড পার্টটা, হাউ করবে টিম, আর হোয়াট গোল এটা আসলে পুরো টিম মিলে, আর হোয়াট তো প্রোডাক্ট ওনার। ঠিক আছে, দেখেন অ্যাজাইল কিন্তু প্রতিটা ইটারেশনে কিন্তু অবজেক্টিভ সেট করতেছে, যে আমাদের ইটারেশন অবজেক্টিভ কি, গোল কি, এবং পুরো টিম যাতে নিজের ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট নিয়ে মুভ না করে, রাদার আমরা সবাই মিলে কিভাবে গোলটা অ্যাচিভ করা যায়। এই জন্য এই যে কাজটা কে করবে, হ্যাঁ সে তো নিজেদেরকে সাইন আপ করতেছে, আমি বলেছিলাম নিজেদেরকে সাইন আপ করবে, কিন্তু কেউ যদি কোথাও আটকায় যায় তাহলে আমরা কি করব, প্যাডিং, সোয়ার্মিং, মুভিং এসব করে হেল্প করব, কারণ সবার উদ্দেশ্য গোলটা অ্যাচিভ করা। শুধু আমার ইন্ডিভিজুয়াল কাজ যেটা আমি নিয়েছি সেটাই শেষ করে বসে থাকবে এরকম না, কারো হেল্প লাগলে আমি ইমিডিয়েটলি তার হেল্প করবো যাতে আমরা গোলটা অ্যাচিভ করতে পারি। ঠিক আছে, সো এটা আসলে আমি প্রথম থেকে বলেছিলাম ফুটবল খেলার মতো, টোটাল ফুটবল গেম। আগে মানে যারা স্ট্রাইকার ছিল তারা শুধু ডি বক্সের আশেপাশে ঘোরাফেরা করতো, তাই না, ওই পক্ষে। কিন্তু এখন দেখবেন যে ডি বক্সে যে খেলে স্ট্রাইকার, সেও গিয়ে মাঝে মাঝে ডিফেন্ডে চলে যায় ডিফেন্ড করার জন্য, কারণ আমার দরকার হচ্ছে টিম যাতে গোল না খায়, তাই না, গোল দিতে হবে, আবার গোলও যাতে না খায় তার জন্য আমাকে ট্রাই করতে হবে। টার্গেট হচ্ছে আজকে ম্যাচ জিততে হবে আমাকে, এটা না যে আমি গোল দিলাম আমার পায়ে বল আসলে গোল দেবো, নাহলে আমি এখান থেকে আর নিচে নামবো, ওটা তো অন্যের কাজ, এটা কিন্তু না। অ্যাজাইল কিন্তু এই টিমটা এই কাজটা প্র্যাকটিস করে। ফিডব্যাক নিয়ে আমরা অনেক কথা বলেছি, তাই না? ফিডব্যাক, অ্যাজাইলে ফিডব্যাক নেওয়া হয় রেট্রোস্পেক্টিভে, আর প্রোডাক্ট ফিডব্যাক নেওয়া হচ্ছে ইটারেশন রিভিউতে। সো আমরা কিন্তু ফিডব্যাক দেব, এটা আমাদেরকে হেল্প করবে। আচ্ছা, তারপরে পারফরম্যান্স ট্র্যাকিং এ দেখেন, এই স্লাইডটা বলে আমরা শেষ করব, সেটা হচ্ছে যে আমরা অ্যাজাইলে কি ইউজ করি, স্ক্রাম বোর্ড ইউজ করি। আপনাদের ছবি দেখাচ্ছিলাম ইয়াতে, স্কোপ চ্যাপ্টার যখন পড়িয়েছিলাম কিংবা অ্যাজাইল পড়েছিলাম, যে স্ক্রাম বোর্ডের মধ্যে কি কি থাকে, পুরো স্ক্রামটা থাকে। এবং আমরা কানবান বোর্ড ইউজ করি, তাই না, যে এরকম রো থাকে, হ্যাঁ প্রতিটা রোতে স্টেপস গুলো বলা থাকে প্রসেসের, এবং কয়টা আইটেম, ম্যাক্সিমাম 8টা আইটেম, এবং এটা আমরা ওয়ার্ক ইন প্রোগ্রেস লিমিট দিয়ে রাখি, তাই না, এবং তার বেশি নেওয়া যাবে না। এবং আমরা এটাকে পুল করে নেক্সট স্টেজে নেই, আমি লেফট সাইড থেকে রাইটে পুল করে নেই। প্রতিটা স্টেজে কিন্তু অনেকগুলো পলিসি লেখা বলা থাকে, তার মানে আপনার এই স্টেপ থেকে যে স্টেপে যাবে সব পলিসি আসলে মিট করতে হবে, মিট করলে আমি এখানে যেতে পারি। প্রতিটা লেভেলেই পলিসি বা অবজেক্টিভ কিংবা কেপিআই সেট করা থাকে। যখন এই একটা আইটেম সেই কেপিআই গুলো মিট করে তখনই তাকে আমি পুল করে নেক্সট স্টেপে নেওয়া যাবে, তার আগে কিন্তু নেওয়া যাবে। সেটা হচ্ছে কানবানে আমরা এটাকে ইউজ করি। কানবানে আমরা থ্রুপুট ম্যাট্রিক্স ইউজ করি। থ্রুপুট ম্যাট্রিক্স মানে আগে বলেছিলাম আমরা, থ্রুপুট মানে হচ্ছে দ্য রেট অফ আইটেমস ডেলিভারি, হ্যাঁ, ইন আ সার্টেন টাইম, ইটারেশন বা পার ডে বা পার ইটারেশন, যে পরিমাণে আমরা আইটেম ডেলিভারি দিতে পারি। যদি এটা কানবানে ইউজ হয়, সো আমরা কয়টা আইটেম, হ্যাঁ, সে পার ডেতে বা পার উইকলি আমরা ফাইনালি ডান করতে পারছি, স্টার্ট থেকে ডান পর্যন্ত, সেটা আমাদের থ্রুপুট। সো থ্রুপুট ম্যাট্রিক্সও কিন্তু আমরা সেট করি কেপিআই হিসাবে, যে আমরা সে পার ডেতে 2টা আইটেম ডেলিভারি দেব, তাহলে আসলে পার ডেতে 2টা আইটেম ডেলিভারি দিতে পেরেছি নাকি এটা চেঞ্জ হয়েছে, পারফরম্যান্সের কি অবস্থা। সাইকেল টাইম মানে কি, ওই যে কাস্টমারের কাজ, হ্যাঁ, দুইটা আছে, একটা হচ্ছে লিড টাইম, একটা হচ্ছে সাইকেল টাইম, মনে আছে? জি, এটা আমরা মনে হয় একটু পড়বো, দেখি আমার ইয়াটা শেষ হলে
আমি ব্রেকের পরে এসে আর্ন ভ্যালুটা পড়াবো, তারপর আমি সাইকেল টাইম এবং লিড টাইমটা ওই অ্যাজারের বই থেকে একটু দেখাবো। তাছাড়া আমরা বিভিন্ন কোয়ালিটি ম্যাট্রিক্স ইউজ করতে পারি। আর্ন ভ্যালু নিয়ে আমি সামনে আলোচনা করছি। ট্রেডিশনাল প্রজেক্টে আমরা নর্মালি বার চার্ট ইউজ করি প্রজেক্টের প্রোগ্রেস মেজার করার জন্য এবং পারফরমেন্স মেজার করার জন্য। আর ভ্যালোসিটি মনে আছে, অ্যাজাইলে ভ্যালোসিটি প্র্যাকটিস করে, তার মানে পার ইটারেশন আমার টিম কয়টা স্টোরি ডেলিভারি দিতে পারে অন এন এভারেজ, এটাকে বলে ভ্যালোসিটি। এটি কি অনেকটা থ্রুপুটের মতো ভাইয়া? হ্যাঁ, থ্রুপুটের মতো আর কি। থ্রুপুট, লাইক থ্রুপুট। হ্যাঁ, তার মানে হচ্ছে জাস্ট স্টোরি পয়েন্টস ডিভাইডেড বাই ইটারেশন। রাইট। পার ইটারেশন আমি কয়টা স্টোরি পয়েন্ট ডেলিভারি দিতে পারি আমার টিম অ্যাজ এ টিম, সেটা হচ্ছে টিমের ভ্যালোসিটি। আচ্ছা, ভ্যালোসিটি নিয়ে একটা জিনিস মনে রাখবেন, একটা টিমের ভ্যালোসিটি ধরেন 30, আবার অন্য একটা প্রজেক্টের অন্য একটা টিমের ভ্যালোসিটি হচ্ছে 40। তখন এই দুইটা টিমের সাথে কম্পেয়ার করা যাবে না যে তোমাদের ভ্যালোসিটি 30 কেন আর এই তোমাদের ভ্যালোসিটি 40 কেন, এরকম কিন্তু কম্পেয়ার করা যাবে না। একটা টিমের ভ্যালোসিটির সাথে সেই টিমকেই কম্পেয়ার করা যাবে, কারণ তার সিচুয়েশন, তার টিমের কম্বিনেশন, তার স্টোরির কমপ্লেক্সিটি অন্য টিমের মতো না। ফলে এটা একটু মনে রাখতে হবে, ভ্যালোসিটি কিন্তু কম্পারেবল না অন্য টিমের সাথে, এটা শুধু আপনার টিমের সাথে কম্পেয়ার করা যায়। ঠিক আছে, এই ভ্যালোসিটির উপর ডিপেন্ড করে কিন্তু আমরা ওই যে প্রতিটা ইটারেশন যখন প্ল্যানিং করি কয়টা আইটেম নেব, সেটা কিন্তু আমরা ডিপেন্ড করে আগে যতগুলো ইটারেশন করছি সবগুলোর এভারেজ নিয়ে যে ভ্যালোসিটি পাই সেই পরিমাণ আসলে আমরা স্টোরি পয়েন্ট নেই হচ্ছে ইটারেশন প্ল্যানিং। ঠিক আছে, তো এটা আমি চেষ্টা করব আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট শেষ করে অ্যাজাইলের বই থেকে আপনাদের পড়ানোর জন্য। অ্যাজাইলের এই জিনিসগুলো আছে অ্যাজাইলের 5.4 সেকশনে, 5 নম্বর চ্যাপ্টার 5.4 সেকশন। ঠিক আছে, তাহলে আমরা একটু 5 মিনিটের ব্রেকে যাচ্ছি। হ্যাঁ, এসে আমরা অঙ্ক দেখবো, ফলে একটু পানি বা চা গ্লুকোজ কিছু খেয়ে নেন, আমরা এরপর এসে অঙ্ক দেখবো, ম্যাথ। মোবাইল তোমার ইয়েটা কই? সবাই চলে এসেছে? Yes, জি, yes. আছে। আচ্ছা, দেখেন সবাই, আমরা আলোচনা করবো হচ্ছে আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট। আচ্ছা, তাই এটার জন্য আমি একটু হোয়াইট বোর্ডে যাব এবং এটা কি জিনিস লেট মি ডিসকাস। সো এই টপিকটা কোথায় আছে আমি আবার একটু বলে দিচ্ছি, এটা হচ্ছে চ্যাপ্টার 7 এ আছে। হ্যাঁ, পিএম বাকেট চ্যাপ্টার 7 কস্ট চ্যাপ্টার, কস্ট ম্যানেজমেন্ট। সেখানে কিন্তু আর্ন ভ্যালু নিয়ে বিশাল সেকশন আছে, আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট। ঠিক আছে, সো আমরা যেটা নিয়ে আলোচনা করতেছি এটা হচ্ছে আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট বা অনেকে বলে আর্ন অ্যানালাইসিস। সো প্রজেক্টের পারফরমেন্স মেজার করার জন্য হ্যাঁ ম্যাথমেটিক্যাল টুল হিসেবে আর্ন ভ্যালু অ্যানালাইসিস ইউজ হয়, আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট। সো আমরা জানি যে একটা প্রজেক্টে 3টা মেইনলি ফ্যাক্টর, তাই না? স্কোপ, তারপর বাজেট, তারপর হচ্ছে শিডিউল। এই 3টাকে আমরা আয়রন ট্রায়াঙ্গেল বলি, রাইট? সবাই শুনতেছি তো না? এটা কেউ মিস করি না, এটা আসলে খুবই ইম্পর্টেন্ট। ওয়াহিদের কি অবস্থা? ওয়াহিদ যে ছবি দিছে, ছবি দিতে মনে আমার ক্লাস করার পরে ছবি নাকি একদম হতাশ। দেখছেন আপনার সাদিকের ছবিটা দেখছেন? মাথায় হাত। না ভাইয়া, এটা গভীরভাবে চিন্তিত, গভীরভাবে চিন্তা করতেছে। গভীরভাবে চিন্তিত। আচ্ছা, ওকে, ওর ছবিটা দেখে তো আমি আরো নিজেও হতাশ হয়ে যাচ্ছি, কি ব্যাপার যে কি হইতেছে। ঠিক আছে না? আচ্ছা, দেখেন মানে প্রথমে একটু বোঝা দরকার যে আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট শব্দটা আসলে কোথা থেকে আসলো। আর্ন ভ্যালু তার মানে হচ্ছে আমি যখন প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করতেছি, আমাকে তো একটা বাজেট দেওয়া হয়েছে, তাই না? একটা স্কোপ দেওয়া হয়েছে, শিডিউল এবং বাজেট দেওয়া হয়েছে। তাহলে আমি বাজেটের মধ্যে সেই টাকা খরচ করে আমি স্কোপটা তৈরি করে আউটপুট তৈরি করে আমাদের সেই ভ্যালু জেনারেট করার চেষ্টা করতেছি। এখন যখন আমাদেরকে আর্ন ভ্যালু বুঝতে হবে, আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট, তার মানে হচ্ছে আপনাকে কিন্তু প্রজেক্ট ম্যানেজারের চশমা চেঞ্জ করতে হবে। পরে আপনাকে ফর এক্সাম্পল আপনাকে স্পন্সরের চশমা করতে হবে। ঠিক আছে, অ্যাজ এ স্পন্সর আপনি প্রজেক্ট ম্যানেজারকে টাকা দিয়েছেন, সময় দিয়েছেন, একটা স্কোপ দিয়েছেন।
এখন ধরেন $2 মিলিয়ন দেওয়া হয়েছে প্রজেক্ট ম্যানেজারকে এবং 2 বছরের একটা প্রজেক্ট। এখন 6 মাস পার হয়ে গেছে, সে অলরেডি $500K খরচ হয়ে গেছে। এখন স্পন্সর জানতে চায় প্রজেক্ট ম্যানেজার তোমাকে যে আমি এত টাকা দিলাম এবং অলরেডি 6 মাস পার হয়ে গেছে, তুমি আমার জন্য কি ভ্যালু আর্ন করছো? এই যে এত টাকা খরচ করলে এত মাস কেটে গেল, আমি এর এগেনস্টে কি ভ্যালু পেয়েছি, হ্যাঁ আর্ন করেছি কতটুকু ভ্যালু, এটাকে বলা হয় আর্ন ভ্যালু। এটাকে তো এখন আপনাকে দেখতে হবে স্পন্সরের দৃষ্টিতে, স্পন্সরকে আপনি কি পরিমাণ ভ্যালু রিটার্ন করেছেন, তার মানে অ্যাজ এ স্পন্সর আমি কি পরিমাণ ভ্যালু আর্ন করেছি এখন পর্যন্ত, আপনি যে টাকা খরচ করছেন এবং যে সময় ব্যয় করছেন এবং যে রিসোর্স অলরেডি কনজিউম করছেন, সেখান থেকে অ্যাজ এ স্পন্সর আমি কি আর্ন করেছি, সেখান থেকে আসলে আর্ন ভ্যালু শব্দটা কয়েন হয়েছে। ঠিক আছে, এবং আর্ন ভ্যালু কিন্তু খুবই একটা চমৎকার টুল, এবং এটা কিন্তু পিএম এর একটা আলাদা বই আছে, আপনারা দেখেন একটা আলাদা বই কিন্তু আছে আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট, স্ট্যান্ডার্ড ফর আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট। এটা প্রায় 150 পেজের মতো বই। একটা প্রজেক্টে কিভাবে আর্ন ভ্যালু ম্যানেজ করে প্রজেক্টের প্রোগ্রেস মেজার করবেন, এবং আর্ন ভ্যালু দিয়ে আসলে শুধু কারেন্ট স্ট্যাটাসটা মেজার করা যায় এরকম না, একদম ফোরকাস্টিং করা যায়, শিডিউল ফোরকাস্ট, কস্ট ফোরকাস্ট সবই করা যায় এট এনি পয়েন্ট অফ টাইম। সো এবং একটা ম্যাথমেটিক্যালি বের করা যায়, গ্রাফিক্যালি বের করা যায়, ইউজিং চার্ট, ইউজিং ম্যাথমেটিক্স, ফলে খুবই কিন্তু রিলায়েবল যদি আপনি ইউজ করতে পারেন। কিন্তু এটার জন্য আসলে ওরকম এক্সপার্টিস থাকতে হবে, আর্ন ভ্যালুটাকে বুঝতে হবে, এবং আর্ন ভ্যালুর অনেকগুলো ফর্মুলা আছে, সবগুলোকে আপনাকে বুঝতে হবে। তো আমাদের পিএমবকের সিলেবাসে আমাদের আসলে মাত্র 13টা ফর্মুলা নিয়ে আলোচনা হয়েছে, আর আমি যে বইটা দেখালাম এখানে প্রায় আমার মনে হয় 25টা বা 30টা ফর্মুলা আছে, এবং অ্যাজাইল নিয়েও কথাবার্তা এখানে আছে, যে অ্যাজাইলে কিভাবে আসলে আর্ন ভ্যালু ইউজ করা। ঠিক আছে, তাহলে আসেন এখন আমরা দেখি যে আসলে আর্ন ভ্যালু ব্যাপারটা কি, কেন এটা প্রায় সব প্রজেক্ট ম্যানেজারের বই এত এটা নিয়ে আলোচনা করা হয়েছে, এবং অনেক বড় বড় প্রজেক্টে কিন্তু আর্ন ভ্যালু নিয়ে প্রজেক্টের প্রোগ্রেস মেজার করা হয় এবং ফোরকাস্টিং করা হয়। সো বোঝার জন্য আমি জাস্ট একটা রেক্টেঙ্গেল ড্র করছি এখানে, সবাই দেখতে পাচ্ছেন রেক্টেঙ্গেল? জি। আমি খুবই একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বোঝাবো, একটু বুঝলেই আপনার পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসলে আপনি আনসার করতে পারবেন। পরীক্ষায় আর্ন ভ্যালু ম্যানেজমেন্টের উপর থেকে হয় ম্যাথমেটিক্স কিংবা ইন্টারপ্রিটেশন কিংবা কোনো একটা গ্রাফ দিবে, সেই গ্রাফটাকে ইন্টারপ্রেট করতে হবে, এরকম 3টা থেকে 5টা কিংবা তারও বেশি প্রশ্ন পেতে পারেন শুধু আর্ন ভ্যালু থেকে। তাহলে এখন যে 15-20 মিনিট কথা বলবো সেটা যদি বুঝতে পারেন তাহলে আপনি যে কোনো আনসার দিতে পারবেন। সো আমরা কি করলাম, আমরা একটা 4 কোণা রেক্টেঙ্গেল নিলাম, এবং আমি বলতেছি যে এটা হচ্ছে আমাদের প্রজেক্টের কাজ। আমরা কি করেছি, আমরা একটা প্রজেক্টের দায়িত্ব নিয়েছি যেখানে আমরা চাচ্ছি যে প্রতিটা এই 4টা দেওয়ালকে আমরা পেইন্ট করতে হবে। সেটা একটা বড় হল রুমের দেওয়াল, আমরা প্ল্যান করছি যে 4টা দেওয়ালকে পেইন্ট করতে হবে, এবং আমাদের প্ল্যানিং এ আমরা ডিসাইড করলাম যে এক একটা দেওয়াল প্ল্যান করতে আমাদের $50 লাগবে, এবং এক একটা দেওয়াল ফিনিশ করতে লাগবে 1 ডে। ঠিক আছে, তাহলে আমাকে কি বলতে পারবেন যে আমাদের তাহলে টোটাল কত টাকা লাগবে কাজটা শেষ করতে? $200 4 দিন। $200 এবং 4 দিন। 4 দিন। তাহলে আমি যদি এইভাবে লিখি যে আমাদের কস্ট বেসলাইন, তাই না, কস্ট বেসলাইন কত? $200। আর আমাদের শিডিউল বেসলাইন কত? 4 ডেজ। আর স্কোপ বেসলাইন কি? স্কোপ পেইন্টিং। এই যে 4টা দেওয়াল পেইন্ট করতে হবে, তাই না? 4 ওয়ালস পেইন্টিং। পেইন্টিং মানে পুরো কোয়ালিটি টরি সব সহ আমাদেরকে পেইন্ট করতে হবে 4 ওয়ালস। তাহলে দেখেন প্রজেক্টের শুরুতে কিন্তু আমরা কস্ট বেসলাইন, শিডিউল বেসলাইন এবং স্কোপ বেসলাইনটা তৈরি করে ফেললাম, আমরা জানি যে এটা হচ্ছে আমাদের বেসলাইন। ওকে, এখন আসেন সিনারিওটা দেখেন যে সেকেন্ড ডেতে কাজ শেষ হয়ে গেছে ইভিনিং এ আপনার কন্ট্রাক্টর, হ্যাঁ ফর এক্সাম্পল আপনার কন্ট্রাক্টর এসে আপনাকে রিপোর্ট করলো যে আমাদের $120 খরচ হয়ে গেছে। তবে সেকেন্ডে কাজ শেষ, 4 দিন তো, 1 2 3 4 না, এই যে এখানে এসে এক পয়েন্টে এসে বলতেছে যে আমাদের $120 খরচ হয়ে গেছে, এবং আরেকটা ডাটা বললো যে আমাদের 3টা ওয়াল পেইন্ট হয়ে গেছে, 3 ওয়ালস। বুঝতে পেরেছি? সেকেন্ডে আমি বারবার বলতেছি কেন, এটাকে বলে স্ট্যাটাস ডেট কিংবা ডাটা ডেট। কোন ডেটে আপনি আপনার প্রজেক্টের প্রোগ্রেস মেজার করতেছেন সেটাকে তো খুবই ইম্পর্টেন্ট। ডেটটা ঠিক না হলে বা উল্টাপাল্টা হলে সব রেজাল্ট উল্টাপাল্টা হবে। আমি সেকেন্ড ডে শেষে আমি বললাম যে $120 খরচ হচ্ছে এবং 3টা ওয়াল পেইন্ট হয়ে গেছে। এই অবস্থায় আমি জানতে চাই যে আমার প্রজেক্টের অবস্থাটা কি,
প্রোগ্রেসটা কিরকম ইন টার্মস অফ কস্ট, ইন টার্মস অফ শিডিউল, ইন টার্মস অফ স্কোপ। ঠিক আছে, সো সবাই সিনারিওটা বুঝতে পেরেছি তো না? খুবই সিম্পল একটা সিনারিও। জি 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 আচ্ছা, এখন আসেন আমরা, আমি একটু টেক্সট নেই। আচ্ছা, আর্ন ভ্যালুতে আসলে 4টা প্যারামিটার আছে, হ্যাঁ 4টা ভেরিয়েবল আছে। 4টা ভেরিয়েবলকে যদি আপনি ঠিকমতো আইডেন্টিফাই করতে পারেন বুঝে, তাহলে এর উপর বেস করে বাকি সমস্ত ফর্মুলা, আমি যে বললাম 13টা ফর্মুলা, বাকি সবগুলো 4টার উপর বেস করে। তাহলে প্রথমটা জিনিস যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে বিএসি। লেখাটা কি আমি অন্য কালার দেবো? আমার মনে হয় এটা পরে দেখা নাও যেতে পারে। বিএসি, বাজেট এট কমপ্লিশন। এটার মানে হচ্ছে এলাবোরেশন হচ্ছে বাজেট এট কমপ্লিশন। তাহলে আমাদের এই যে বললাম আমাদের প্রজেক্টটা, এটার বাজেট এট কমপ্লিশন কত? $200। এটাকে আসলে কস্ট বেস লাইন বলা হয়, বিএসসি। আপনারা এই ফিগারটা দেখেছেন, বিএসসি পয়েন্টটা কিন্তু একবার দেখেছেন, আমি যখন কস্ট চ্যাপ্টারে একটা ফিগার দেখিয়েছিলাম। যাই হোক, আবার দেখবো আমরা। আর অ্যাকচুয়াল কস্ট কত বলতে পারবেন? সেকেন্ডের শেষে অ্যাকচুয়াল কস্ট কত? 120 $120। হ্যাঁ, যেটা আমরা ফিল্ড থেকে পেলাম, এটাকে বলে ওয়ার্ক পারপাস ডেটা। মানে আমরা যে কন্ট্রাক্টর বললো যে আমাদের এত টাকা অ্যাকচুয়ালি খরচ হয়ে গেছে, $120। প্ল্যান্ড ভ্যালু, কি বলতে পারবেন যে প্ল্যান্ড ভ্যালু কত ছিল? সেকেন্ডে $100 $150 ছিল। সেকেন্ডেতে 100, সেকেন্ডেতে কত? সেকেন্ডে 100 হ্যাঁ, 50 2 দিনে $100 খরচ হওয়ার কথা। এটা আমাদের প্ল্যান্ড ভ্যালু, ঠিক আছে, যেটা আমরা শুরুতে প্ল্যান করেছিলাম যে প্রতিদিন 50 করে খরচ করবো। তার 2 দিন যেহেতু শেষ হচ্ছে, তাহলে $100 খরচ হওয়ার কথা। এটা হচ্ছে প্ল্যান্ড ভ্যালু। আর আর্ন ভ্যালু কি? আর্ন মানে $150, আর্ন ভ্যালু $150। $150 কিভাবে? মানে আমরা তিন দিনের বললাম কাজ। 3টে ওয়াল করছি আমরা। 3টে ওয়াল করছি, তাহলে 3টা ওয়ালের যদি ভ্যালু বের করেন, হ্যাঁ, তাহলে কত পাচ্ছি আমরা? 150%। রাইট। সো এইটার কিন্তু একটা ফর্মুলা আছে, এটা তো আমরা ছোট ম্যাথ, এই জন্য যা চোখে চোখে মুখে মুখে করে ফেললাম। ফর্মুলাটা হচ্ছে এইটা, বিএসি ইনটু প্ল্যান্ড পার্সেন্টেজ অফ কমপ্লিট। পরীক্ষায় তো বড় নাম্বার আসবে, তখন আপনি জাস্ট এই ফর্মুলাটি ইউজ করবেন। বিএসি মানে কি? এখানে $200 ইনটু প্ল্যান্ড পার্সেন্টেজ অফ কমপ্লিট মানে কি? আমাদের সেকেন্ড ডেতে কি প্ল্যান ছিল? আমাদের 4টা দেওয়ালের মধ্যে কয়টা দেওয়াল হবে? 2টা দেয়াল, 50%। 50%। সবাই বুঝতে পারছি? 50% বা 4/2। তাহলে এটা গুণ করলে কত হচ্ছে? 100। আর এই সেম আর্ন ভ্যালুর ফর্মেটটা হচ্ছে বিএসই টোটাল বাজেটটা ইনটু হচ্ছে অ্যাকচুয়াল পার্সেন্টেজ অফ কমপ্লিট। তাহলে আমাদের $200 আর অ্যাকচুয়ালি কত হচ্ছে? 4টার মধ্যে 75%। সেটাই আসলে বের করতেছে আমাদের 150। সবাই বুঝতে পেরেছি কিভাবে আসলো প্ল্যান ভ্যালু এবং আর্ন ভ্যালু? সো এই 4টা যদি আপনি ঠিক মতো বের করতে পারেন, এরপরে সবকিছু এর উপর বেস করবে। বাকি আপনি জাস্ট ফর্মুলা ইউজ করবেন, ইউ উইল গেট দ্য আনসার, এবং আপনি বুঝতে পারবেন যে প্রজেক্টের অবস্থাটা কি। সো আমি আসেন এখানে একটু এটা আরেকটু উপরে নিচ্ছি। এখন প্রথম ফর্মুলা আমাদের জানা দরকার যে আজকে সেকেন্ড ডেতে যে ডেটাটা পেলাম আমরা, সেই ডেটার উপর বেস করে আমাদের শিডিউলের পারফরমেন্স কি এবং কস্টের পারফরমেন্স কি। এমনি সবাই বুঝতে পারছে না যে আমাদের আসলে দুইটারই পারফরমেন্স ভালো, তাই না? কারণ 2 দিনে 3 দিনের কাজ করছি, আবার 120 টাকায় কিন্তু আমরা 150 টাকার ভ্যালু ক্রিয়েট করে ফেলেছি। সো ফর্মুলাটা একটু দেখি আমরা, যে প্রথম ফর্মুলাটা হচ্ছে কস্ট ভেরিয়েন্স। কস্ট ভেরিয়েন্স ইকুয়াল টু হচ্ছে আর্ন ভ্যালু মাইনাস হচ্ছে অ্যাকচুয়াল কস্ট। দেখেন, কস্ট ভেরিয়েন্স মানে হচ্ছে আর্ন ভ্যালু মাইনাস অ্যাকচুয়াল কস্ট। তাহলে আমাদের আর্ন ভ্যালু কত ছিল সেকেন্ডটাতে? 30। 150 120। তার মানে উই আর গেটিং পজিটিভ 30। ঠিক আছে, তার মানে কিন্তু আমরা কস্ট ভেরিয়েন্স কি? পজিটিভ মানে হচ্ছে গুড, আমরা ভালো অবস্থায় আছি। যদি এই ভ্যালুটা কোনো কারণে নেগেটিভ হতো, তাহলে কি হতো? খারাপ হতো। কখন নেগেটিভ হতো? কেউ বলতে পারবেন কখন নেগেটিভ হতো এটা? জি, যদি আমরা 120 না হয়ে যদি এটা অ্যাকচুয়াল কস্ট যদি স্যার বেশি হতো, বেশি হলে হ্যাঁ, যে ভ্যালু আর্ন করছি তার চেয়ে যদি অ্যাকচুয়াল কস্ট বেশি হতো, তাহলে আসলে নেগেটিভ আসতো। দ্যাট মিন্স ব্যাড ছিল এটা। আর জিরো মানে কি? যদি জিরো হয় সমান আছি, মানে খারাপও না ভালো না। ভালো না, তার মানে যেটা প্ল্যান করেছিলাম সেইভাবেই আমরা আসলে আগাচ্ছি। ঠিক আছে, কোনো ভেরিয়েন্স নাই।
আচ্ছা, এখন আমাদের পারফরমেন্সটা যদি মেজার করতে চাই, ইন্ডেক্সটা এটাকে বলে সিপিআই, কস্ট পারফরমেন্স ইন্ডেক্স। আমরা যে ভালো করতেছি, ঠিক আছে, কিরকম ভালো করতেছি, সেই ইন্ডেক্সটা কি, ভালো ইন্ডেক্সটা কি, সেটার ফর্মুলা একই। কিন্তু আমি সিকুয়েন্সিয়ালি লিখতেছি, আমি এটা আপনাদেরকে সেভ করে দেব। তাহলে আপনাদের যখন ফর্মুলা লিখবেন, আপনারা যদি ইয়াতে পরীক্ষা দেন টেস্ট সেন্টারে গিয়ে, তাহলে আপনাকে কিন্তু একটা ইয়া দিবে, হয় কাগজ দিবে কিংবা একটা বোর্ড দিবে, যেখানে কিন্তু আপনি লিখে রাখতে পারবেন এই ফর্মুলাগুলো পরীক্ষা শুরু হওয়ার পরে ইচ্ছা করলে। এটাকে বলা হয় মেমোরি ডাম্প। আপনি ইচ্ছা করলে মেমোরি ডাম্প করে রাখতে পারবেন। তো তখন এই সিকোয়েন্স ফলো করলে আপনার ভুল হবে না। তাহলে আমি একটু আগে যেটা ভেরিয়েন্সের জন্য মাইনাস করলাম, সেটাকে এখন আমরা ভাগ করতেছি। তাহলে 150 ডিভাইডেড বাই হচ্ছে 120 ইকুয়াল টু হচ্ছে 1.25। ঠিক আছে, তার মানে কি? তার মানে হচ্ছে 25% ভালো আছি। হ্যাঁ, মানে আমরা 25% অ্যাডভান্স আছে। হ্যাঁ, ইট ইজ তাহলে 100 টাকায় 125 টাকার কাজ করে ফেলতেছি আমরা, কিংবা আমরা $1 ব্যয় করে $1.25 ভ্যালু আর্ন করতেছি। ঠিক আছে, দ্যাট মিন্স পজিটিভ সিনারিও। তার মানে সিপিআই যদি গ্রেটার দেন 1 হয় তাহলে কি গুড, যদি সিপিআই স্মলার দেন 1 হয় তাহলে কি হবে? লস হচ্ছে। ব্যাড হবে কিন্তু, তাই না? খারাপ হবে আর কি। আমরা তাহলে পারফরম্যান্সটা ব্যাড হবে। আর যদি সিপিআই ইকুয়াল টু 1 হয়, মানে ওকে, বাজেটের মতো যাচ্ছে। হ্যাঁ, অ্যাজ দ্য প্ল্যান আমরা যাচ্ছি। তাহলে দেখেন আমরা কিন্তু এখান থেকে ম্যাথমেটিক্যালি বের করতে পারতেছি। আপনাকে যদি কেউ বলে, আমরা এটা এখন জেনেছি আমরা, কেউ যদি বলে যে কোনো একটা প্রজেক্টের সিপিআই হচ্ছে 0.95, তাহলে কি বুঝবেন? 5% পারফরম্যান্স খারাপ হচ্ছে। খারাপ হচ্ছে। সবাই বুঝতে পারছে? জাস্ট আপনি কিন্তু এই নাম্বার দেখেই বুঝতে পারবেন যে আসলে প্রজেক্টে কি অবস্থা ইন টার্মস অফ কস্ট। এবার আসেন আমরা শিডিউল দেখতে চাই। শিডিউল ভ্যারিয়েন্স ইকুয়াল টু হচ্ছে আর্ন ভ্যালু, সবসময় আর্ন ভ্যালু প্রথমে থাকবে, মাইনাস হচ্ছে প্ল্যান ভ্যালু। আমরা কতটুকু আর্ন করেছি আর কতটুকু প্ল্যান করেছিলাম। তাহলে এটা ছিল 150 আর 100, তার মানে কত পাচ্ছি? পজিটিভ 50। তার মানে হচ্ছে কি পজিটিভ, তাই না? নেগেটিভ যদি হতো তাহলে কিন্তু ব্যাড হতো, আমরা শিডিউল থেকে পিছিয়ে থাকতাম। তখন নেগেটিভ হতো যখন আনভ্যালু প্ল্যান হচ্ছে কম হতো, তাই তো আসলে আমরা পিছিয়ে থাকতাম। আসলে আমরা যদি বলতাম যে সেকেন্ড ডেতে একটা দেওয়াল হচ্ছে, তাহলে দেখতে এই ম্যামটা কিন্তু নেগেটিভ আসছে। আর জিরো হওয়া মানে মানে যেটা আমরা প্ল্যান করেছিলাম অ্যাজ পার প্ল্যান আমরা আগাচ্ছি আর কি। এবার যদি আমরা পারফরম্যান্স ইন্ডেক্সটা বের করতে চাই আগের মতো, তাহলে 150 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু কত হয়? 1.5। বুঝতে পারছি? তাহলে এসপিআই 1.5 মানে কি? আসলে আমরা একদিনে 1.5 দিনের কাজ করে ফেলেছি। 1.5 দিনের কাজ করছি। ঠিক আছে, এসপিআই গ্রেটার দেন 1। রেজা ভাই, এখানে তো সময় দিয়েও তো হতো, মানে শিডিউল যেহেতু 4 দিন আর 3 দিন, এই বিবেচনা করলে কি হতো কিনা? কারণ শিডিউলের সাথে শিডিউলে যদি 4 দিনের কাজ ছিল, আমার 2 দিনে 3 দিনের কাজ করছি। হ্যাঁ হ্যাঁ, সেটাও হবে, সেটা কিন্তু ফর্মেটে একটু আলাদা, সেটা আমাদের পিএম ব্লকে আলোচনা হয় নাই। সেটাতে বলা হয় আর্ন শিডিউল। হ্যাঁ, যে আমরা আর্ন ভ্যালু বলতেছি না, ওটা ফর্মুলাটা আসলে এটা আমরা এখানে আলোচনা করবো না, কারণ ওটা আমাদের সিলেবাসে নাই। আর্ন শিডিউল ডিভাইডেড বাই 80 অ্যাকচুয়াল টাইম, যদি শুধু টাইম যদি বের করতে চান, বুঝছেন আনিস ভাই? যদি কস্ট না নিয়ে শুধু টাইম ইউজ করতে চান, তাহলে আর্ন শিডিউল ডিভাইডেড বাই হচ্ছে অ্যাকচুয়াল টাইম। যেটাকে আমরা এখানে হ্যাঁ, এখানে যেটাকে আমরা টাকায় বলতেছি আর্ন ভ্যালু এবং প্ল্যান ভ্যালু দিয়ে। ওখানে টাইম দিয়েও আপনি এভাবে বের করতে পারেন, কিন্তু এটা আমাদের দরকার নেই জানা, কারণ এটা আসলে ওই আর্ন ভ্যালুর বই আছে, আমাদের শিডিউলে আমাদের সিলেবাসে নেই। ওকে, তাহলে আমরা কি পেলাম? এসপিআই যদি লেস দেন 1 হয় তাহলে শিডিউলে আমরা কি ব্যাড মানে কি? আসলে আমরা শিডিউলে পিছিয়ে আছি। আর এসপিআই যদি ইকুয়াল টু 1 হয় তাহলে অ্যাজ পার দ্য শিডিউল, তাই না? অ্যাজ পার শিডিউল আমরা কিন্তু কাজ করছি। এখন আমাকে একটু বলেন, এই জায়গায় যদি আমি স্টপ হয়ে আপনাদেরকে জিজ্ঞাসা করি যে কোন একটা প্রজেক্টের আপনাকে বললো সিপিআই হচ্ছে 1.2, at the same time বললো যে এসপিআই ইকুয়াল টু 0.8। এখন আপনাকে অপশন দিল যে প্রজেক্টটা ওভার বাজেট আন্ডার শিডিউল, একটা অপশন দিল আন্ডার বাজেট ওভার শিডিউল, হ্যাঁ, বা একটা দিল ওভার বাজেট ওভার শিডিউল। আসলে কি এখানে ঘটনাটা কি করছে? ইন্টারপ্রিটেশনটা যদি আন্ডার বাজেট ওভার শিডিউল।
ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? বাজেটের মধ্যে আছি আমরা, বাজেটের পারফরমেন্স ভালো, কিন্তু শিডিউল কিন্তু ওভারশুট করে গেছে। এইটা পরীক্ষায় কিন্তু আপনার ম্যাথ ট্যাথ কিছুই না আসতে পারে, জাস্ট এরকম একটা দিয়ে আপনাকে জাস্ট এই অপশনগুলো দিবে। সো আপনি জাস্ট যদি বুঝতে পারেন যে সবগুলো পজিটিভ, ওয়ানের চেয়ে বেশি হওয়া মানে গুড, ওয়ানের চেয়ে কম হওয়া মানে ব্যাড, তাহলে আপনি ইজিলি বলতে পারবেন ইন্টারপ্রিটেশনটা। জাস্ট টিক দিবেন, এটা অ্যান্সার দিতে আসলে 10 সেকেন্ডের বেশি লাগবে না। সবাই বুঝতে পেরেছি? আচ্ছা, এখন এটা আমি একটু সেভ করে রাখলাম। রাখার পরে আমি এটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। এখন দেখেন এই অবস্থায় যদি আমরা আমাদের প্রজেক্টের গ্রাফ আঁকি, ঠিক আছে, মনে আছে যে প্রজেক্টের কস্ট বেস দ্যাটকে আমরা কি বলি গ্রাফিক্যালি? কারো মনে আছে গ্রাফিক্যালি প্রজেক্টের কস্ট বেস দ্যাটকে কি বলা হয়? টাইম টু ফেস কস্ট বেস দ্যাট। হ্যাঁ, কারো মনে আছে? ইসরাত কি বলতে যাচ্ছিলেন? না ভাই, মানে বটম লাইন বলা হয়। এস কার্ভ, এস কার্ভ মনে আছে? এস এর মতো দেখায়, হ্যাঁ হ্যাঁ ভাই। এস কার্ভ বলে। হ্যাঁ, আচ্ছা দেখেন আমরা আমাদের এই প্রজেক্টের এখন যে অবস্থা, এটিকে যদি আমরা ড্র করি গ্রাফিক্যালি, এই গ্রাফটা আপনারা একটু মানে যদি বোঝেন তাহলে কিন্তু গ্রাফ থেকে একটা প্রশ্ন অবশ্যই পরীক্ষা পাবেন। তো এটা বুঝতে আপনি যে কোনো অ্যান্সার দিতে পারবেন। দেখেন আমরা 4 দিন, তাই না? 1 2 3 4, এদিকে হচ্ছে টাইম, প্রজেক্টের টাইম। তাহলে 1 দিন 2 দিন 3 দিন এবং 4 ডেজ হচ্ছে আমাদের প্রজেক্টের কি আমাদের শিডিউল বেস দেয়। আর টাকা মনে আছে? 50 100 150 200। আমি একটু লিখে রাখলাম, আপনারা পরে নিজেরা একটু লিখে রাখেন। এটা হচ্ছে 50 নিচেরটা, আর এটা 100, কয়টা 150। আচ্ছা, এখন আমরা ওই তিনটা যে লাইন পেলাম না, প্ল্যান ভ্যালু, আর্ন ভ্যালু, অ্যাকচুয়াল কস্ট, এই তিনটাকে যদি এখানে ড্র করি তাহলে দেখি যে কি অবস্থা হয়। তাহলে ফার্স্টটা ড্র করতেছি, এই যে এটা প্ল্যান ভ্যালু। প্ল্যান ভ্যালু কি আছে? প্রতিদিন কত হবে? ফার্স্ট ডেতে 50, সেকেন্ড ডেতে অ্যানাদার 50, রাইট? থার্ড ডেতে অ্যানাদার 50 মানে 150, ফোর্থ ডেতে অ্যানাদার 50। তাহলে আমরা যদি এটা যোগ করি তাহলে কি পাচ্ছি? এটা আমাদের প্ল্যান ভ্যালু, ঠিক আছে? এবং এটা টোটালি লাস্টে এটাকে আমরা বলতেছি বাজেট অ্যাট কমপ্লিশন, যে $200 এই যোগফল $200। এটা হচ্ছে আমাদের বাজেট অ্যাট কমপ্লিশন। আর এই লাইনটা হচ্ছে প্ল্যান ভ্যালুর লাইন। প্ল্যান ভ্যালু একমাত্র লাইন যেটা আপনি প্রজেক্টের শুরুতেই এন্ড পর্যন্ত ড্র করতে পারবেন, যেটা আপনি এটা প্ল্যান করছেন। বাকি দুইটা কিন্তু ড্র করতে পারবেন না। বাকি আপনার যতটুকু ডেটা আছে, আমাদের ডেটা ডেট কবে? এই যে এটা সেকেন্ড ডেতে। তাহলে এখন সেকেন্ড ডেতে আমরা যদি আঁকতে চাই অ্যাকচুয়াল কস্টের লাইনটা, কি হবে বলুন তো? অ্যাকচুয়াল কস্ট কত আমাদের? 120 স্যার। 120। তাহলে এখানে হবে, রাইট? এই জায়গাটাতে। তাহলে এদিকে যদি আসি আমরা সেকেন্ডে, এই জায়গায় হবে। এবং আমি এটা একটু জয়েন করে দিচ্ছি। তাহলে এটা কি হলো? এই লাইনটা উপর চলে গেল, অ্যাকচুয়াল কস্ট। এটা এই গ্রিন কার্ডটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কস্ট, আর এটা হচ্ছে প্ল্যান ভ্যালু। এরপরে আসতেছি আর্ন ভ্যালুর লাইনটা যদি ড্র করি। সেকেন্ড ডেতে আর্ন ভ্যালু কত ছিল? 150। দ্যাট মিন্স এই লাইন, এই পয়েন্টটা। এখন এটাকে যদি আমরা কানেক্ট করি দেখি কি হয়। একটু বাঁকা হয়ে গেল, সরি। যাই হোক, হ্যাঁ বুঝতে পারছি। এটা হচ্ছে আমাদের আর্ন ভ্যালু। পরীক্ষায় কিন্তু আপনার গ্রাফিক্যালি এরকম দিয়ে বলবে যে প্রজেক্টের স্ট্যাটাস কি, এটাকে ওভার বাজেট, আন্ডার শিডিউল না কি জিনিস। আপনি কি পারবেন এই গ্রাফিক্যালি বের করতে? জি ভাইয়া। ইজিলি বোঝা হচ্ছে না। আর্ন ভ্যালু যদি সবার উপরে থাকে তাহলে দুইটাই পজিটিভ, আর যদি আর্ন ভ্যালু সবার নিচে থাকতো তাহলে কি হতো? দুইটাই নেগেটিভ। আর যদি আর্ন ভ্যালু মাঝখান দিয়ে যেত তাহলে আমরা একটু ডিফারেন্ট হতো। হ্যাঁ, আর সমান সমান হলে তো একদম ইয়া দিয়ে যেতে হবে। হ্যাঁ, তাই এটার উপর কিন্তু ডিপেন্ড করবে। সো আপনি দেখেন এখানে এই যে একটু দেখেন আর্ন ভ্যালু মাইনাস অ্যাকচুয়াল কস্ট, এই যে এটা কি আসলে একটু এই ডিফারেন্সটা কি? ভেরিয়েন্স কস্ট ভেরিয়েন্স, রাইট। আর আপনার এটা কি হবে তাহলে? এই যে একটু থেকে এই যে একটু পর্যন্ত, এটা আমাদের কি ভেরিয়েন্স? শিডিউল ভেরিয়েন্স। ঠিক আছে, আর্ন ভ্যালু থেকে প্ল্যান ভ্যালু, সেটা হচ্ছে আমাদের শিডিউল ভেরিয়েন্স। এবং আমরা বুঝতেই পারছি যে এটা আসলে পজিটিভ, তাই না? সো গ্রাফিক্যালি আমরা বুঝতে পারছি কিন্তু আমাদের প্রজেক্টটা দুইটার অবস্থাই ভালো।
ফলে এরকম কিন্তু আপনার বিভিন্ন লাইন ড্র করা থাকবে, আপনাকে কিন্তু বের করতে হবে যে এরকম অপশন থাকবে। এই অপশন হচ্ছে ওভার বাজেট, ওভার শিডিউল, তারপর আন্ডার বাজেট, ওভার শিডিউল, এরকম থাকবে। আপনাকে গ্রাফ দেখে কিন্তু বের করে ফেলতে হবে যে আসলে আপনার প্রজেক্টের স্ট্যাটাস কি এই ডাটা দেখে, এবং এই ডাটা অনেক সময় এইভাবে লাইন টানা থাকবে। দিস ইজ ইউর ডাটা ডেট। ওকে, আমরা তাহলে এটা আমি সেভ করলাম, আমি এটা আপনাদের সাথে শেয়ার করব। এইবার আসেন আমরা আরেকটু আগাই। আমরা যদি আরো কয়েকটা ফর্মুলা দেখতে চাই, যেমন আমরা এখন একটু বের করতে চাচ্ছি হচ্ছে ইএসি। হোয়াট ইজ ইএসি? ইএসি মানে হচ্ছে এস্টিমেট অ্যাট কমপ্লিশন। তার মানে সেকেন্ড ডেতে আমাদের যে প্রজেক্টের পারফরমেন্স আমরা দেখতেছি, এটা কি আসলে ওই দিনের কি পাচ্ছি আমরা? এটা কিন্তু স্ট্যাটাস রিপোর্ট, তাই না? এটাকে বলা হয় ল্যাগিং, এটাকে বলা হয় ল্যাগিং ম্যাট্রিক্স। সবাইকে এই টার্মটা শুনেছি, ল্যাগিং ম্যাট্রিক্স এবং লিডিং ম্যাট্রিক্স। না ভাই, ল্যাগিং মানে যেটা অলরেডি ঘটে গেছে, এতক্ষণ যা দেখলাম এটা অলরেডি ঘটে গেছে, স্ট্যাটাস এটা, কারেন্ট স্ট্যাটাস এটা। এখন আমরা যদি আসলে লিডিং জানতে চাই, লিডিং ম্যাট্রিক্সটা যে আমাদের ফোরকাস্ট জানতে চাই, তাহলে এখন আমরা যেরকম পারফরমেন্স করতেছি এই অবস্থায় যদি আমরা আগাতে থাকি, তাহলে আমাদের এস্টিমেট অ্যাট কমপ্লিশন কি পরিমাণ টাকা লাগবে, নতুন কমপ্লিশনটা কত হবে, সেটার ফর্মুলা হচ্ছে বিএসসি ডিভাইডেড বাই সিপিআই। এখনকার পারফরমেন্স ইনডেক্স ডিভাইডেড ভাগ হচ্ছে পুরো বাজেটটা। তাহলে $200, সিপিআই কত? 1.25। এটা কত হয়? কেউ বের করতে পারছেন এটা কত হয়? দেখবেন যে 160 হয়। হ্যাঁ, সবাইকে বুঝতে পারছি? তার মানে আমার যে অবস্থায় আমি যাচ্ছি, আমার পারফরমেন্স এত ভালো যে আমি যদি এই অবস্থায় আগাতে থাকি তাহলে 160 টাকা আমার প্রজেক্ট শেষ হয়ে যাবে। ঠিক আছে, এটাকে বলা হয় ইএসি। আর আমি আরেকটা আছে এটিসি। ইটিসি মানে হচ্ছে এস্টিমেট টু কমপ্লিট। এটাকে বের করা হয় ইএসি মাইনাস হচ্ছে এসি। ইএসি মানে কি বললেন ভাই? ইএসি মানে এস্টিমেট অ্যাট কমপ্লিশন। তার মানে এখন নতুন এস্টিমেট কমপ্লিট করার জন্য নতুন এস্টিমেশন করতেছি আমরা সেকেন্ডেতে। ঠিক আছে, ফিউচারটা এটাকে বলে ফোরকাস্টিং এর জন্য। এটা এই ফর্মুলাগুলো ফোরকাস্টিং এর জন্য কিংবা লিডিং ম্যাট্রিক্স জানার জন্য ফোরকাস্ট করতেছি আমরা আমাদের যে পারফরমেন্স সেকেন্ডেতে। তাহলে সেইভাবে যদি আমরা আগাই তাহলে আসলে আমাদের কত নতুন টাকা কত লাগবে। আমরা বুঝতেছি যে অলরেডি যেহেতু 3টা দেওয়াল হয়ে গেছে, $120 খরচ হয়ে গেছে, তার মানে $200 কি লাগবে? লাগবে $200? না না, লাগবে না। লাগবে কত লাগবে? লাগবে হচ্ছে 160। সেটি আমরা বের করব। আচ্ছা, এবার আসি। তাহলে আর অলরেডি আমরা 120 টাকা খরচ করে ফেলেছি, তাহলে আর কত? 40 টাকা। হ্যাঁ, রাইট। তাহলে 160 থেকে যদি 120 বাদ দেই, তাহলে আর 40 টাকা যদি আমাকে দেওয়া আমার হাতে থাকে, ম্যানেজমেন্ট আমাকে দেয়, তাহলে আমি প্রজেক্টটা শেষ করতে পারবো। এটাকে বলা হয় এস্টিমেট টু কমপ্লিট। অলরেডি কতটুকু খরচ হয়েছে আর নতুন এস্টিমেটটা কত। এরপরে আরেকটা ফর্মুলা হচ্ছে ভিএসি, ভেরিয়েন্স অ্যাট কমপ্লিশন। এটা বলা হয় বিএসসি মাইনাস নতুন ইএসি। তাহলে এটা কত আমাদের ক্ষেত্রে? 200 মাইনাস 160। এখানে সামাও মিলে গেছে আর কি, ওইটার সাথে এটা, কিন্তু এটা আসলে আলাদা হবে আর কি। আমাদের এখানে এটা মিলছে। যাক, তার মানে কি? পজিটিভ ভেরিয়েন্স। হ্যাঁ, বিএসসি ভেরিয়েন্স অ্যাট কমপ্লিশন। এটা কিন্তু আমরা সেকেন্ড ডে পিকচার দেখতেছি, থার্ড ডে কিন্তু উল্টা হয়ে যেতে পারে। এই জন্য আনভ্যালি একদিন বের করে খুশি হওয়ার কিছু নাই, আপনার প্রতিদিনই আসলে দেখতে হবে অ্যাকচুয়াল ডেটা দিয়ে। কিন্তু আপনি বুঝতেছি তো, আমরা মানে ম্যাথমেটিক্যালি কিন্তু আমরা at any point of time we can see the current status and also can see the forecasting, ফিউচারে কি হতে যাচ্ছে। এই যে আমরা এটা কিন্তু কস্ট শুধু ফোরকাস্ট করতেছি, এটার কিন্তু ফর্মুলাও আছে কিভাবে আপনি শিডিউল ফোরকাস্ট করবেন, মানে আর কতক্ষণ লাগবে কাজটা শেষ করতে, সেটা কিন্তু আপনি বের করতে পারবেন। সেটা আমাদের সিলেবাসে নাই, এই জন্য আমি পড়াচ্ছি না, কিন্তু আর্নভ্যালুর বই আছে। হ্যাঁ, আমরা শুধু সিপিআই কস্ট নিয়ে বেশি আলোচনা করবো। তার মানে পজিটিভ 40 মানে কি? টাকা কি বেঁচে যাবে না কি হবে? বেঁচে যাবে। বেঁচে যাবে এখন পর্যন্ত যে অবস্থায়। হ্যাঁ, আর যদি প্রজেক্টের অবস্থাটা খারাপ হতো তাহলে কি বলতে পারবেন তাহলে এই ভিএসসি তে কি হতো? আসলে নেগেটিভ আসতো। তাহলে কিন্তু নেগেটিভ আসতো।
নেগেটিভ আসার মানে তখন কিন্তু আপনাকে তোড়জোড় লাগানো শুরু করতে হতো যে তাহলে এই টাকাটা কোথায় পাবেন। হ্যাঁ, ম্যানেজমেন্টের অ্যাপ্রুভাল লাগবে বা কনফিডেন্স রিজার্ভ কিংবা আরো খারাপ অবস্থা হলে ম্যানেজমেন্ট রিজার্ভ, এরকম কিন্তু আপনাকে শুরু করতে হবে আর কি। তো এটা হচ্ছে ভিএসি। আচ্ছা, এরপরে আরেকটা ফর্মুলা যেটা পিএমবক আছে সেটা হচ্ছে টিসিপিআই। এটা দুইটা ভার্সন আছে, আমি দুইটা ভার্সন এখানে লিখছি। প্রথম ভার্সনটা টিসিপিআই মানে হচ্ছে টু কমপ্লিট পারফরমেন্স ইন্ডেক্স। সিপিআই মানে তো মনে আছে কস্ট পারফরমেন্স ইন্ডেক্স, আর টিতে হচ্ছে টু কমপ্লিট পারফরমেন্স ইন্ডেক্স। এটা একটু আমি ফর্মুলাটা লিখি, পরে আপনারা ব্যাখ্যা করব। প্রথম উপর হচ্ছে এটা বিএসসি মাইনাস হচ্ছে আর্ন ভ্যালু ডিভাইডেড বাই বিএসসি মাইনাস হচ্ছে অ্যাকচুয়াল কস্ট। এটা প্রথমটা। আচ্ছা, আমি একটু এখানে ডিফারেন্স করে রাখি। আর পরের ফর্মুলাটা দেখেন, ফর্মুলাটা আমি লিখতেছি, এগুলো সবই কিন্তু পিএমবক আছে, আমি একটু করে দেখাবো যে কোথায় আছে। ডিভাইডেড বাই, সহজ কিন্তু, আপনারা হয়তো আমি অনেক লিখতেছি দেখে মনে হতে পারে ডিফিকাল্ট, খুবই সহজ কিন্তু, জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ জানলেই হবে। এটা হচ্ছে ইএসসি। ফর্মুলার দুইটা পার্থক্য একটু খেয়াল করে দেখেন, উপরে কিন্তু দুটো একই, তাই না? নিচে কিন্তু আলাদা। বিএসসি মাইনাস ইভি মানে হচ্ছে, এটাকে আমি একটু যদি ইন্টারপ্রেট করি, বিএসসি মাইনাস ইভি মানে হচ্ছে রিমেইনিং ওয়ার্ক। বুঝতে পেরেছি আমরা? বিএসসি মানে কি ছিল? টোটাল ওয়ার্ক। আর আনভ্যালু মানে কি? অলরেডি আমরা যে কাজটা করে ফেলেছি। তাহলে উপরটা হচ্ছে রিমেইনিং ওয়ার্ক, আর নিচের যেটা বিয়োগফল সেটা কি আসতেছে? রিমেইনিং কি আসতেছে? উপরটা হচ্ছে রিমেইনিং ওয়ার্ক, আর নিচেরটা আসতেছে আসলে রিমেইনিং বাজেট, ক্যাপিটাল। হ্যাঁ, তাই না? যে বাজেটটা আছে সেটা রিমেইনিং বাজেট। হ্যাঁ, ইন্টারপ্রিটেশনটা আর কি রিমেইনিং, আমি বানানটা একটু ভুল হলো, রিমেইনিং। হ্যাঁ, তাহলে উপরটা বিয়োগ করলে পাচ্ছি রিমেইনিং ওয়ার্ক, কত কাজ বাকি আছে, আর আমাদের বাজেট কত বাকি আছে। এবং এটা কখন কি নিছি? বিএসসি মানে কি? একদম ইনিশিয়াল বাজেটটা নিয়ে আমি হিসাব করছি। তাহলে এখন যদি আমাদের ফর্মুলাটা এটাতে ইউজ করি তাহলে কি হয় দেখেন তো। উপরে কত আসে? 50, আর নিচে কত আসে? সবাই বুঝতে পেরেছেন? উপরে 50, নিচে 80। 0.625। এক্সেলেন্ট। হ্যাঁ, তার মানে কি বুঝতেছি দেখেন, তার মানে আমরা এখন থার্ড ডে থেকে যদি আমরা আমাদের পারফরমেন্স কমায় দিই, হ্যাঁ, তাহলে মানে $1 যদি 0.625 এর কাজ পারফরমেন্স করি আমরা, তাহলে আমাদের বাজেট কি $200 আমাদের প্রজেক্টটা শেষ হয়ে যাবে। প্ল্যান অনুযায়ী যাবে। প্ল্যান অনুযায়ী যাবে আর কি, যদি আমরা পারফরমেন্সটা খারাপ করি ফেলি। ঠিক আছে? তার মানে টিসিপিআই যদি 1 এর চেয়ে কম হয় তাহলে কি? তাহলে ভালো, রিল্যাক্সে কাজ করা যাবে। হ্যাঁ, রিল্যাক্সে কাজ করা যাবে। খুবই এক্সেলেন্ট, টার্মটা ঠিক ভালো হয়েছে। রিল্যাক্সে কাজ করতে পারবো। আর যদি 1 এর চেয়ে বেশি হয় তাহলে মানে প্রেসার বেশি। হ্যাঁ, তাহলে কিন্তু আমাদেরকে, এটা তো ভাইয়া ক্রিকেটের ইয়ার মতো মনে হচ্ছে, যে ক্রিকেটে দেখায় না যে এত ওভারে এত রান। হ্যাঁ হ্যাঁ, রাইট। আচ্ছা, এখন আসলে পরেরটা আমরা বলি। পরেরটা দেখেন, ওটা একই, রিমেইনিং ওয়ার্ক মাইনাস রিমেইনিং বাজেট। কোন রিমেইনিং বাজেট? এটা কিন্তু নতুন যেটা, হ্যাঁ, 40/50, 50 নাকি না? সরি, উপরটা 40, উপরেটা 50 ভাইয়া, তারপরটা 40। দেখেন তাহলে এটা কত আসে? 1.25। তার মানে বুঝতে পারছি, আমরা যদি আসলে ইএসসি তে অ্যাচিভ করতে চাই, নতুন যে $160, তাহলে আমাদের স্পিড কমালে হবে। সবাই বুঝতে পারছি? না, হ্যাঁ, ওই স্পিডই রাখতে হবে, ওই স্পিডে রাখতে হবে, তাইলে আসলে আমি ইএসসি এর মধ্যে করতে পারবো। তার মানে টিসিপিআই যদি, অনেক সময় ইন্টারপ্রিটেশন আছে, টিসিপিআই যদি 1 এর চেয়ে বেশি হয় তাহলে কি হবে? আপনার স্পিড কমানো যাবে না। আপনি যেরকম ফোর্সে প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করতেছিলেন, হ্যাঁ, সেভাবে কিন্তু করতে হবে। আর যদি 1 এর কম হয়, যেমন প্রথম ক্ষেত্রটা, তাহলে কিন্তু আপনি, হ্যাঁ, রিল্যাক্সে কাজ করলে কোনো সমস্যা নেই, কারণ আপনার এখন হাতে অনেক ফান্ড আছে। হ্যাঁ, সো এইটা হচ্ছে ইন্টারপ্রিটেশন। যদি টিসিপিআই যদি 1 এর বেশি হয় তাহলে কি করতে হবে? তাহলে আসলে আমাদেরকে পারফরমেন্সটা বাড়াইতেই হবে, মানে এটা ম্যানেজ করা কঠিন হবে। পরের ফর্মুলাটা কখন ইউজ হয়? ম্যানেজমেন্ট যখন বাজেট রিভাইজ করে কমাই দেয় বাজেট, তখন ইউজ হয় নাকি? এটা এখন দেখেন, খেয়াল করে, এখানে কিন্তু চমৎকার কয়েকটা জিনিস এখান থেকে বের হয়ে আসে। এক নম্বর হচ্ছে ম্যানেজমেন্ট যখন এটা দেখবে,
তখন ম্যানেজমেন্ট কি বলবে যে তুমি এইভাবে কাজ করো? প্রথমটা বলবে? না, তখন বাজেট কমাই দিবে অবশ্যই। হ্যাঁ, বলবো যে গুড, তোমরা এক্সেলেন্ট কাজ করছো, তোমরা এইভাবে আগাও। এই যে এটা কিন্তু অ্যাপ্রুভ করবে। বুঝতে জি পেরেছি? জি। এই জন্যই ভাইয়া আগে রিওয়ার্ড এন্ড রিকগনিশন পড়াই দিছে যে হ্যাঁ, এখন আরেকটা ক্ষেত্রে আবার এটা কিন্তু উল্টা উল্টা আবার ইন্টারপ্রিটেশন হতে পারে। কিরকম? যে আপনি যদি প্রজেক্টটা খারাপ অবস্থা থাকতো, চিন্তা করেন না, যদি খারাপ অবস্থা থাকতো তাহলে কি হতো? তাহলে কিন্তু তখন ইএসসিটা অনেক বড় হতো না? এখন তো ইএসসি কম হয়েছে, তখন কিন্তু ইএসসিটা 160 হচ্ছে, তখন কি হতো? হয়তো 220 হতো বা 240 হতো। তখন কি অবস্থা হতো? তখন কি ম্যানেজমেন্ট বলতো যে তুমি এইটাতে করো? তখন ম্যানেজমেন্ট বলতো তুমি বিএসসি তে করো, মানে কি $200 করো। এবং তখন কিন্তু এই ভ্যালুটা বেশি হতো আর এটা কম হতো। ডিসিপিআই এটা কম পেতেন, এটা কিন্তু বেশি পেতেন। ম্যানেজমেন্ট আপনাকে অবশ্যই বলবে বিএসসি তে করো। সবাই কি বুঝতে পেরেছেন পরের অংশটা? আরেকবার রিপিট করবেন প্লিজ। হ্যাঁ, আবার রিপিট করছি। আমরা তো এখন খুব পজিটিভ একটা সিনারিও দেখলাম, এই জন্য কিন্তু এটাতে ভ্যালুটা বেশি আসছে আর এটাতে কম আসছে। জি যদি নেগেটিভ সিনারিও হতো তাহলে কিন্তু কি হতো? এটা বাজেটে বেড়ে 240 বা এরকম হতো এটা, জি। এবং তখন কিন্তু এটার ভ্যালুটা কম আসতো আর কি। হ্যাঁ, কিন্তু এইটা কিন্তু তখন খুব টাফ হয়ে যেত, কারণ আপনার মাত্র $200 আছে, খরচ অনেক বেশি করে ফেলছে। তখন এটার ভ্যালু কিন্তু 1 এর বেশি আসার কথা ছিল, এই ভ্যালুটা। জি ভাইয়া। হ্যাঁ, তখন কিন্তু ম্যানেজমেন্ট আপনাকে অবশ্যই নতুন বাজেট $240 দিবে না। কি বলবে? যে আমি বুঝি না কেমনে কাজ করবা, তোমার $200 কাজ করতে হবে, বিএসসি তে কাজ করতে হবে। তখন দেখবেন যে আপনার এই বিএসসি এর ভ্যালুটাও পাবেন আসলে 1 এর চেয়ে বেশি, এবং তখন আপনাকে আসলে এরকম হাই স্পিডে কাজ করতে হবে। ঠিক আছে? আপনারা একটু নিজেরা দেখে একটু ইন্টারনালাইজ করার চেষ্টা করেন, আর ওখানে দেখবেন যে আমি একটু পরে দেখাচ্ছি পিএম ব্লকে কোথায় আছে। আর আরেকটা বিষয় হচ্ছে, এই যে আমরা একটা কেস দেখলাম, আমাদের সিনারিওটা খুবই একটা পজিটিভ সিনারিও দেখি। এখন এটা থেকে কিন্তু একটা ডিসিশন নেওয়া যায় যে আমরা আসলে ইনিশিয়াল বাজেটটা হয়তো আমরা খুব একটা ভালো করি। বুঝতে পারছেন? যে আমাদের বাজেটটা হয়তো ওভার বাজেট করে ফেলছিলাম আমরা, দ্যাটস ওয়াই আমাদের পারফরমেন্সের এরকম একটা অবস্থায়, তাই না? $160 কাজ শেষ হয়ে গেছে, কিন্তু আমরা বাজেট করে রাখছি 200। এটা কিন্তু আরেকটা ইন্ডিকেশন হচ্ছে যে আমাদের বাজেট প্ল্যানিংটা ভালো হয়নি। জি এরকম একটা ম্যাসিভ ইয়া হয়। তো আপনি কোন দিকে যাবেন, মানে এটা একটা শাখের করাত বলি না বাংলায়, সেরকম একটা অবস্থায়। So, যাই হোক, মানে এটার থ্রুতে কিন্তু আপনি ফোরকাস্ট করতে পারছেন যে কি করতে হবে আপনাকে। বুঝতে পেরেছি? ম্যাথমেটিক্যালি একটু দেখতে পাচ্ছেন। তো এটা যদি আপনার স্পন্সর বা কাস্টমার যারা কাজ করতেছে দুইজনে যদি বুঝে এবং দুজনে যদি এটা অ্যাপ্লাই করে, তাহলে কিন্তু আপনার শুধু দেখেন খেয়াল করে, আপনার কিন্তু বেশি জিনিস দরকার নেই। আপনি খালি আপনার প্রজেক্ট ম্যানেজারকে ডেকে বলবেন, এই আজকে তোমার সিপিআই কত, হ্যাঁ, বা এসপিআই কত, এইটা জিজ্ঞাসা করলে আপনার আর কোনো ব্যাখ্যা দরকার নেই। কিংবা যদি আপনার অনলাইন ড্যাশবোর্ড থাকে, এটা মাইক্রোসফট প্রজেক্ট বা এই ধরনের সফটওয়্যার অটোমেটিকলি জেনারেট হয়। ড্যাশবোর্ডে যদি আপনি এই দুইটা দেখেন, হ্যাঁ, রাতের বেলা, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রজেক্টের কি অবস্থা। ঠিক আছে? এবং এটা ওভারঅল প্রজেক্টে যেমন বের করা যায়, প্রতিটা অ্যাক্টিভিটি লেভেলেও সিপিআই, এসপিআই, মাইক্রোসফট প্রজেক্ট বা এই ধরনের সফটওয়্যারগুলো বের করে দেখায়। তাহলে আপনি ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন যে কোন কাজটাতে আপনি পিছিয়ে গেছেন, কোন কাজটাতে ওভার বাজেট করে ফেলছেন, ইমিডিয়েটলি আপনি পয়েন্ট আউট করতে পারবেন এই ম্যাথমেটিক্যাল ডিটেইলস। কি সবার কি এটা কেমন? মিনিংটা কি বলছেন? ইটিসি মিনিংটা হ্যাঁ? কি বলছেন? ইটিসি মিনিংটা কি বলছিলেন? ইটিসি এস্টিমেট টু কমপ্লিট। আচ্ছা, আসেন, এটা সবাই কনফিউজ হওয়ার কিছু নাই যে এটা কোথায় আছে না আছে। আমি এখন যাচ্ছি, এটাতে স্টপ করলাম, করে আমি চলে গেলাম হচ্ছে পিএম ব্লকে আসি। পিএম ব্লকটা আমি খুলে রেখেছি। পিএম ব্লকে 267 পেজ, টেবিল নাম্বার 7.1 সবাই দেখতে পাচ্ছেন? এইখানে সব গল্পগুলো আছে, প্ল্যান ভ্যালু, আর্ন ভ্যালু, অ্যাকচুয়াল কস্ট, দিয়েছি। এই যে এলাবোরেশনটা আমাকে বারবার জিজ্ঞাসা করতেছেন, এখানে সব এলাবোরেশন আছে, ডেফিনিশন আছে, কখন ইউজ করবেন, ইকুয়েশনটা কি, হ্যাঁ, তারপরে যে ইন্টারপ্রিটেশন করা আমি বলতেছিলাম যে পজিটিভ হলে কি, নেগেটিভ হলে কি, হ্যাঁ, সবই কিন্তু আছে এখানে। এই টেবিলটা যারা পরীক্ষা দিবেন একদম প্রিন্ট করে আপনার সাথে রাখতে হবে। বুঝতে পেরেছেন? এবং এখানে সব আছে, আমি যে আলোচনা করলাম, ভিএসসি, সিপিআই, এসপিআই, ইএসসি, ইটিসি, টিসিপিআই, ওই যে আমি ফর্মুলা সব দেখালাম, সবই আছে। কিন্তু এখানে দেখেন 3টা ফর্মুলা বেশি আছে। এই যে এই দুটো আমরা একটু আগে দেখলাম, দেখেন, ওই যে গ্রেটার দেন 1.0 মানে কি হার্ডার টু কমপ্লিট, আর লেস দেন 1 হলে কি হবে, ইজিয়ার টু কমপ্লিট হবে, তাই না? এটা কিন্তু দুই ক্ষেত্রে সত্য।
দুই ক্ষেত্রে সত্য কিন্তু। হ্যাঁ, এখন আপনার যদি বাজেট বেশি হয়ে যায় আর ম্যানেজমেন্ট অ্যাপ্রুভ করে, তাহলে তো আপনার ইজিয়ার টু কমপ্লিট হবে। কিন্তু টিসিপিআই মানে 1 এর বেশি হলে দুইটা যেই ফর্মুলা ইউজ করেন না কেন হার্ডার টু কমপ্লিট। আচ্ছা, এখন আসেন, এখানে কিন্তু দেখেন আমরা কিন্তু খুব সহজ ভাবে ইএসসি বের করছিলাম, মনে আছে? শুধু এইটা ইউজ করছিলাম না? সবাই দেখতে পাচ্ছেন? সবাই কি দেখতে পাচ্ছেন? আমি আরো যে 5 মিনিট আছে এর মধ্যে এটা ব্যাখ্যা করব। হ্যাঁ দেখতে পাচ্ছি। তাহলে আমরা কিন্তু খুব সিম্পলি এটা ইউজ করছিলাম, কিন্তু আসলে আরো কিন্তু তিনটা ফর্মুলা আছে এবং কোনটা কোথায় ইউজ করবেন সেটা কিন্তু এখানে ব্যাখ্যা করা আছে। আমরা যেটা ইউজ করছি সেখানে আসলে আমরা ধরে নিয়েছি যে বাকি দুই দিনও আমাদের সিপিআই একদম সেম থাকবে এখন যেরকম আছে। সেটা যদি ব্যাপারে যদি আমরা কনফিডেন্ট হই তাহলে আমরা এই প্রথম ফরম্যাটে ইউজ করব। এইটা করে কত পেয়েছি আমরা? মনে আছে? পিএসসি কত পাইছিলাম? 160 পেয়েছিলাম না? 160 পেয়েছিলাম। এখন পরের কেসটা দেখেন, পরের কেসটা যদি এরকম হয়, ইফ ফিউচার ওয়ার্ক উইল বি অ্যাকমপ্লিশড এট দ্য প্ল্যান রেট, আপনি যদি ডিসাইড করেন যে সেকেন্ড ডে থেকে মানে থার্ড ডে থেকে আপনি আবার প্ল্যান রেটে ফিরে যাবেন যেটা আপনি বাজেট করছিলেন, এই নতুন পারফরম্যান্স কনসিডার করবেন না, তাহলে কি হবে দেখেন, অ্যাকচুয়াল যেটা খরচ করছেন আর বাকি যে রিমেইনিং ওয়ার্ক আছে সেটা যদি যোগ করেন তাহলে কত হয় আমার ক্ষেত্রে? সবাই একটু দেখেন, 120 প্লাস কত 50 কত হয়? তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রে আবার যদি আগের অবস্থায় ফিরে যাই তাহলে কি হবে? 170 টাকা কিন্তু লাগবে, কারণ বাকি কাজগুলো আমরা আগের প্ল্যান অনুযায়ী করব। এরকম যদি কোনো কারণে ডিসিশন নিতে হয়, বুঝতে পেরেছেন? তাহলে আমাদের এইটা হবে। এটা কখন আসলে ইউজ করব? যখন আসলে দেখা যাবে যে আমাদের কি অ্যাকচুয়াল কস্ট খুব বেশি খরচ হয়ে গেছে, তখন ম্যানেজমেন্ট তো আসলে সহজে অ্যাপ্রুভ করবে না, বিএসসি এর মধ্যে কাজ করতে বলবে। আচ্ছা যাই হোক, তাহলে দেখেন 170 এটা। পরেরটা দেখেন, পরেরটা হচ্ছে সেই সব জায়গায় যেখানে আপনি এমন অবস্থা করে ফেলছেন অ্যাকচুয়াল কস্টটা এত খারাপ হয়েছে, এত বেশি হয়ে গেছে যে আপনার আসলে ম্যানেজমেন্ট এখন আপনার উপর কনফিডেন্স হারাই ফেলছে যে বাকি কাজগুলো যে বাজেট আপনি দিয়েছেন সেই বাজেটে কাজটা হবে কিনা। সেই জন্য ম্যানেজমেন্ট কি বলছে যে তোমার যা খরচ হয়েছে বাকিটা তুমি আবার বটম আপ এস্টিমেশন করো। মনে আছে বটম আপ এস্টিমেশন? সবচেয়ে ডিটেইল হয়, সবচেয়ে ভালো হয়। এস্টিমেট টু কমপ্লিট মানে বাকি কাজটা করতে কত টাকা লাগবে তুমি এখন বটম আপ এস্টিমেশন করে বের করো, করে আমাকে বলো যে তাইলে এখন আসলে আর বাকি কত টাকা আমি তোমাকে দেব। তখনই হবে এটা যখন আসলে মানে ইনিশিয়াল প্ল্যানটা এমন অবস্থা নো মোর ভ্যালিড, ইনভ্যালিড হয়ে গেছে। এটা যদি পরীক্ষায় আসে তাহলে আপনার এই মানটা দেওয়া থাকবে আর কি, যে আপনাকে ম্যানেজমেন্ট এত টাকা বটম আপ এস্টিমেট করে অ্যাপ্রুভ করেছে বা আপনি হিসাব করে দিয়ে দিয়েছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে লাস্টেরটা আসেন। আমরা এই ফর্মুলাটাতে শুধু কিসের পারফরম্যান্স অ্যাড করছি? খেয়াল করে দেখেন সবাই, শুধু কিসের পারফরম্যান্স অ্যাড করছি? সিপিআই। আমরা কি এসপিআই ইউজ করেছিলাম শিডিউলের পারফরম্যান্স? আমরা শুধু কস্ট পারফরম্যান্স দেখেছি। সো আমরা কিন্তু শিডিউলে আরো কস্টের চেয়ে কিন্তু আরো বেটার করছি না শিডিউলে? কস্টের পারফরম্যান্স 1.25 আর শিডিউলের পারফরম্যান্স কত? 1.5 ছিল। হ্যাঁ, তাহলে হোয়াই নট কনসিডার বোথ? যদি এরকম বোথ কনসিডার করেন তাহলে আমাদের ক্ষেত্রে কি হয় একটু সবাই একটু ক্যালকুলেটরে একটু হিসাব করেন তো। 120 অ্যাকচুয়াল কস্ট প্লাস হচ্ছে এই যে রিমেইনিং ওয়ার্ক 50 ডিভাইডেড বাই কত? 1.25 ইনটু আমরা দুইটার পারফরম্যান্সে কনসিডার করতেছি দেখেন 1.5 কত হয়? এটা 120 আর বাকিটার কত আসে? এটা মোস্ট প্রবাবলি আসবে যদি আপনারা হিসাব করেন করে থাকলে 26.67। আপনারা বুঝতে পারছেন তো না যে এই যে এটা কত ছিল আমাদের 160 যখন আমরা এটা পারফরম্যান্স হিসাব করছিলাম, আমরা যখন এসপিআই কে হিসাব করব তখন কি মনে হয় এর চেয়ে কম হওয়ার কথা না বেশি হওয়ার কথা? কম হবে। হ্যাঁ কম হবে, কারণ তো ওটার পারফরম্যান্স আরো ভালো ছিল। জি কম জি, হয়েছে না? কত হয়েছে দেখেন 146 আসছে। 146.67 এসেছে। বুঝতে পেরেছি? তার মানে যেহেতু আমরা এখন দুইটা পারফরম্যান্সে কনসিডার করছি আমাদের কিন্তু এস্টিমেট এট কমপ্লিশন আরো লোয়ার। সো এই ফর্মুলা কখন কোটা ইউজ করবেন এটা আসলে আপনার পরীক্ষায়
মানে ম্যাথের ডিসক্রিপশন থেকে বুঝতে হবে, ঠিক আছে? ফলে একটু কিন্তু ডিফিকাল্টি বাড়লো এই জায়গাটাতে। ফলে আপনাকে তো এই তিনটাকে বুঝতে হবে। এটা থেকে হয়তো ম্যাথ আসবে না, কিন্তু বাকি দুইটা থেকে ম্যাথ আসতে পারে, আসলে আপনাকে বলে দিবে, এরকম বলা থাকবে আর কি, যে সিপিআই এবং এসপিআই দুইটাই কনসিডার করতে হবে। আপনারা আজকে ক্লাসের শেষে নেক্সট ক্লাসের আগে দেখবেন স্টুডেন্ট ম্যানুয়ালে আর্ন ভ্যালুর উপরে কয়েকটা ম্যাথ আছে স্টুডেন্ট ম্যানুয়ালে, সেই ম্যাথগুলো করবেন। করলে আমার মনে হয় কোনো কনফিউশন আর থাকবে না। এই যে আমরা যা শিখলাম তার উপর বেস করে ওই অঙ্কগুলো করবেন। কেউ যদি আটকায় যান, নেক্সট ক্লাসে আমরা সেটা নিয়ে আলোচনা করব। তাহলে এখানে কিন্তু এই টোটাল ফর্মুলা আছে। আর এখানে ইটিসি দেখেন, ইটিসি আমরা এইভাবে বের করেছিলাম, তাই না? ইটিসির কিন্তু একটা আলাদা ফর্মুলা আছে। সেটা যদি এরকম হয় যে যদি ম্যানেজমেন্ট আর মানে আবার আপনাকে ইটিসি বের করতে বলে, এই যে যেখানে আমরা ইটিসি বের করছিলাম, যে আপনি তুমি আবার রিএস্টিমেট করো, কোনো কারণে হয়তো খারাপ হচ্ছে বা খুবই বেশি উল্টাপাল্টা হয়ে গেছে, তখন হয়তো আপনাকে আবার বাকি কাজের জন্য রিএস্টিমেট করতে হবে। সেটা হচ্ছে ইটিসি রিএস্টিমেট করা। হ্যাঁ, সেটা ফর্মুলা না, সেটা আপনাকে ম্যানুয়ালি তখন বের করতে হবে। এখানে যেমন আমরা এস্টিমেট এট কমপ্লিশন পেলাম, সবার কি মনে হচ্ছে না যে এখানে একটা ফর্মুলা থাকার কথা ছিল এসএসই, হ্যাঁ, শিডিউল এট কমপ্লিশন। আমরা যেমন কস্টের বের করলাম 160 টাকা, তাহলে শিডিউলের তো জানা দরকার যে কত দিনে এই পারফরমেন্সে কত দিন এটা শেষ হবে। এটার কিন্তু ফর্মুলা আছে, সেটা আমাদের সিলেবাসে নেই, এই জন্য আমরা পড়তেছি না। ওটা তাহলে কি হতো আসলে, ফর্মুলাটা কি হতো? এসএসসি যদি আমরা লিখতাম তাহলে এটা বিএসসি হতো উপরে বুঝতে পারবে, আর নিচে হতো সিপিআই এর জায়গায় আমরা লিখতাম হতো এসপিআই। ঠিক আছে, এইভাবে হয়তো ফর্মুলাটা আমি দেখি নাই, কিন্তু এরকম হয়তো আছে। এবার এই যে টিসিপিআই যেরকম আছে, 4 রকম ফর্মুলা আসতো না? হ্যাঁ ফর্মুলা আছে। আবার টিসিপিআই এর কিন্তু এসটিপিআই আছে, শিডিউল পারফরম্যান্স ইনডেক্স আছে। সো ওগুলো সিলেবাসে নাই, জাস্ট আমি একটু ধারণা দিলাম। যদি আপনারা কখনো ইউজ করেন তাহলে আমার মনে হয় দিস ইজ এ গ্রেট বুক। মানে এত ভালো বোধহয়, এত ডিটেল বোধহয় আর কোথাও নাই। ঠিক আছে, আপনারা ইউজ করতে পারেন, কোনো ইন্টারন্যাশনাল বা কোনো বড় প্রজেক্টে যদি ইউজ করার সুযোগ হয়। আসলে আমি লাস্টে আরেকটা জিনিস আমরা দেখে শেষ করছি, সেটা হচ্ছে এইটা দেখেন একটু। বলেন তো এই প্রজেক্টটার কি অবস্থা? ডেটা রেট কবে দেখতে পাচ্ছেন সবাই? ডেটা রেট কবে? অলওয়েজ ডেটা রেটটা খেয়াল করবেন। ডেটা রেট একদম 50% কমপ্লিশন, মানে 50% মাঝামাঝি আছে। ওকে, তাহলে দেখেন তো আমাদের প্রজেক্টে কি অবস্থা বলেন, শিডিউল এবং কস্ট দুই ক্ষেত্রে। কস্ট অবস্থা ভালো আছে, বাট কস্ট তো বেড়ে গেছে, অ্যাকচুয়াল কস্ট তো পরে বেড়ে গেছে ভাইয়া, ডটেড লাইন যেহেতু। হ্যাঁ, পরেরটা দেখব না আমরা, এই কারেন্ট স্ট্যাটাস। শিডিউলের অবস্থা খারাপ, কস্টের অবস্থা ভালো। কস্টের অবস্থা ভালো? কিভাবে ভালো? না, কষ্ট তো ভালো না, প্ল্যান ভ্যালু তো কম, তাহলে তো খারাপ। আনভ্যালু থেকে অ্যাকচুয়াল কস্ট অনেক বেশি হয়ে গেছে। আর্ন ভ্যালু সবার নিচে, তাহলে কি হবে? অবশ্যই খারাপ। আর্ন ভ্যালু সবার নিচে হলে তো সবকিছুই নেগেটিভ আসবে, তাই না? ফর্মুলায় অলওয়েজ কি আর্ন ভ্যালু মাইনাস প্ল্যান ভ্যালু, একটা কি আর্ন ভ্যালু মাইনাস অ্যাকচুয়াল কস্ট। তাহলে আর্ন ভ্যালু যদি কম হয়, দুইটার চেয়ে কম, তাহলে তো সবসময় নেগেটিভ মার্কস আসবে। এটাও নেগেটিভ পাবেন, এটাও নেগেটিভ পাবেন। দ্যাট মিন্স প্রজেক্টটা মানে ওভার শিডিউল হয়ে গেছে এবং কি হয়েছে, ওভার বাজেট হয়ে গেছে। তার চিত্রটা কিন্তু আমরা দেখেন এই যে ফোরকাস্ট থেকে দেখতে পাচ্ছি যে আমাদের বিএসসি ছিল এখানে, এটা হচ্ছে প্ল্যান ভ্যালু, এই যে প্ল্যান ভ্যালু এটা এখানে শেষ হওয়ার কথা, কিন্তু এমন অবস্থা আমাদের এটা আসলে ম্যানেজমেন্ট রিজার্ভ দিয়েও হচ্ছে না। খেয়াল করছেন, এই টাকাটা কিন্তু ম্যানেজমেন্ট রিজার্ভ থেকে লাগতেছে আমার। টাইমটা দেখছেন, এখানে কিন্তু আর শেষ করা যাচ্ছে না। কি হচ্ছে টাইমের? টাইমে কিন্তু ফ্লাকচুয়েট করে সরে যাচ্ছে, প্ল্যান টাইম থেকে বেশি লাগবে। হ্যাঁ বেশি লাগতেছে। সবাই বুঝতে পারছেন? এই যে ফিগার থেকে কিন্তু বলে দিবে যে এটা বলেন যে এই প্রজেক্টে কি অবস্থা। হ্যাঁ, হুবহু ফিগার দিবে না, মানে কোন একটা ড্র করা ফিগার থাকবে। আমি আপনাদের দেখি নেক্সট ক্লাসের কিছু দেওয়া যায় কিনা, আপনারা হয়তো কয়েকটা প্র্যাকটিস করতে পারবেন যে গ্রাফ দেখে আসলে কিভাবে আনসার করবেন। দেখি আমি দিলে আপনাকে দেবো। আর আরেকটা ফিগার দেখেন, আমি লাস্টে দেখতেছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই ফিগারটা, পরে আপনারা আরেকটু দেখে নিন। আর এখানে সব কিছু আছে, যত আলোচনা আছে প্রতিটা কিন্তু খুবই ডিটেল আলোচনা এখানে আছে। এই যে প্রতিটা নিয়ে যে টু কমপ্লিট পারফরম্যান্স আমি আলোচনা করলাম, দুইটা ফর্মুলা, কেন দুইটা ফর্মুলা সেটা নিয়ে কিন্তু ব্যাখ্যা আছে। তারপরে এখানে দেখেন একটা টিসিপিআই এর একটা ফিগার আছে, এই ফিগারটা একটু দেখেন।
দেখেছেন এই ফিগারটা যে সিনারিও দেখাচ্ছে, যে আমি বললাম যে রিমেইনিং ওয়ার্ক, আর এটা নিচে কি রিমেইনিং ফান্ড, ঠিক আছে? এই যে টিসিবিআর ফর্মুলাটা আমি আপনাদের লিখে দেখাচ্ছিলাম। এখানে দেখেন এখানে কি অবস্থা, একটু বলবেন যে কি অবস্থা হয়েছে এখানে? আমরা যদি এটা স্ট্যাটাস ডেট হয় তাহলে আমাদের প্রজেক্টের অবস্থা কি? প্রজেক্টের অবস্থা ভালো না ভাইয়া। আমাদের কিন্তু সিপিআই 1 এর নিচে আছে, তাই না? বাজেটটা ওভারশুট করছে। আর বিএসসি হ্যাঁ, অনেক বেড়ে গেছে। বিএসসি তো আছে, এটা মানে ইএসসি কিন্তু আমাদের নেগেটিভ যেহেতু, তার মানে ইএসসি কিন্তু অনেক বেড়ে যাবে আর কি। তার মানে এখন আমি যদি বাজেটের মধ্যে করতে চাই তাহলে এই পারফরমেন্সে কাজ করতে হবে, এটা 1 এর নিচে আমাদের পারফরমেন্সটা কি করতে হবে, হ্যাঁ এই জায়গায় নিয়ে আসতে হবে, তাহলে আসলে আমি বিএসসি টা অ্যাচিভ করতে পারবো। তাহলে কিন্তু আমার যে অবস্থা, আমার কিন্তু বিএসসি টা অনেক বেড়ে যাবে। সো আমাকে কিন্তু এই পয়েন্ট কিন্তু আমাকে ইন্ডিকেট করতেছে যে আমি খারাপ অবস্থায় আছি, আমাদেরকে ইমিডিয়েটলি অ্যাকশন নিতে হবে যে কিভাবে উই ক্যান গো দেয়ার, 1 এর চেয়ে হ্যাঁ কোন একটা ইয়াতে যেতে হবে যাতে আমি বাজেটের মধ্যে কাজটা করতে পারি। এখন কিন্তু খারাপ অবস্থা আছে। ভাই এখানে হরাইজন্টাল অ্যাক্সিসে আমরা কি ভ্যালু দিচ্ছি? ভার্টিক্যাল তো বুঝলাম যে সিপিআই দেওয়া হয়েছে, হরাইজন্টালি টাইম আর কি, টাইম টাইম এদিকে প্রজেক্টের টাইম। ঠিক আছে, সেই হচ্ছে আমাদের অবস্থা। এখান থেকে বুঝতে পারছি যে আমাদের সিপিআই এর অবস্থা খুব খারাপ। হ্যাঁ টিসিপিআই এর অবস্থা, আমাদেরকে আসলে যদি বিএসসি এর মধ্যে করতে চাই তাহলে আমাদের অনেক হ্যাঁ মানে ভালো কাজ করতে হবে, নাহলে কিন্তু আমি বিএসসি এর মধ্যে কমপ্লিট করতে পারবো না। এইভাবে যদি আগাতে থাকি তাহলে আমাদের কিন্তু নেগেটিভ টাকা লাগবে, এক্সট্রা টাকা লাগবে। এস্টিমেটেড কমপ্লিশন নিচে থাকা মানে আমার আরো বেশি টাকা লাগবে। ঠিক আছে, আমার মনে হয় উই আর ডান উইথ আর্ন ভ্যালু, এবং 10টা পার হয়ে গেছে। আমরা যে সেকেন্ড হাফে যে আলোচনা করলাম এখান থেকে কিন্তু প্রায় 5টা প্রশ্ন পাবেন পরীক্ষায়। পরে কাইন্ডলি একটু ভালো মতো দেখে নেবেন, ভিডিও থাকলো।